আলাইকুম। তবে আমি লাইনে চলে আসি। আসসালামু আলাইকুম। আ বন্ধুরা, আজ আমরা আ মাইজভস এর একটি আ নতুন অনুষ্ঠানে আসছি। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকছেন আ ২ জন বিখ্যাত মানুষ। তার মধ্যে একজন হলো এম সাব্বির আলী। উনি বাংলাদেশ HR ক্লাবের প্রেসিডেন্ট এবং আমাদের সাথে আরো একজন থাকবেন। তিনি হলেন আমাদের অ্যাডভোকেট বাবর চৌধুরী। আমরা দুজনকে আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের আজকের বিষয় বাংলাদেশ লেবার ল ফর প্র্যাকটিসিং HR ফর COVID-19 অ্যান্ড আফটারম্যাথ। আপনারা আমাদের সাথে থাকুন। আমি প্রথমে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন মোহাম্মদ বাবর চৌধুরী। বাবর ভাই, আপনাকে ধন্যবাদ, স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করায়। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। জি, আমরা আপনারা জানেন যে আমরা এই প্রোগ্রামটি করছি মাইজভস এর পক্ষ থেকে। মাইজভস একটি জব পোর্টাল এবং আপনারা জানেন যে এই প্রোগ্রামটি বা মাইজভস অনেকগুলো সিরিজ প্রোগ্রাম করেছে, তার মধ্যে একটি প্রোগ্রাম, এবং অনেকগুলো প্রোগ্রামের মধ্যে এটা একটা স্মরণীয় প্রোগ্রাম হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ আজকে আমাদের সামনে সাথে থাকবে বিখ্যাত মানুষ। তার মধ্যে একজন আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলেছি। আমাদের সাথে থাকবেন এম সাব্বির আলী এবং আমাদের অ্যাডভোকেট বাবর চৌধুরী। দুজনেই বাংলাদেশের বিখ্যাত মানুষ, দুজনেই অনেক নলেজেবল মানুষ। আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো, জানবো। আমি দর্শকদের জন্য বলতে চাই, আপনারা আমরা আরো 1 ঘন্টা ধরে আপনাদের সাথে থাকবো। এই 1 ঘন্টা সময় আপনাদের বাংলাদেশ লেবার ল রিলেটেড অনেক কোয়েরি আছে, আমি জানি, যেগুলো আমরা কাজ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করি। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো। আমরা সেসব কথা বলবো। আবার একই সাথে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, আমরা প্রতি অনুষ্ঠানে 2 জন মানুষকে, 2 জন প্রশ্নকর্তাকে শ্রেষ্ঠ প্রশ্নের জন্য নির্বাচিত করে থাকি এবং তাদেরকে মাইজভসের পক্ষ থেকে একটা পুরস্কার দিয়ে থাকি। তো আজকেও আমরা একইভাবে 2 জনকে নির্বাচিত করব এবং দুজনই আমাদের 2 জন উপস্থিত যে গেস্ট আছে তাদের মাধ্যমে নির্বাচিত হবে। আপনারা আমাদের সাথে থাকুন, প্রশ্ন করুন, জানুন কোথাও কোনো বিষয় যদি আপনার জানতে ইচ্ছা করে। আমি প্রথমে বাবুর ভাইয়ের কাছে যাবো। বাবুর ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাই, আপনি জানেন যে আমরা COVID-19 এর মধ্যে আছি, COVID-19 এর ক্রাইসিসের মধ্যে আছি এবং এট দ্য সেম টাইম আমাদের যারা প্র্যাকটিসিং HR আছে তাদেরও অনেক কোয়েরি আছে এই COVID-19 নিয়ে, এবং COVID-19 ছাড়াও আমাদের HR লেবার ল নিয়ে অনেক কথাবার্তা আছে। সেগুলি আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো বা জানার চেষ্টা করব। আমাদের দর্শকদের প্রশ্নগুলো আপনি হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি শুধু আপনাকে একটা জিনিস একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আজকের যে বাবর চৌধুরী, এই বাবর চৌধুরী তো তৈরি হতে অনেক বছর সময় লেগেছে। বাবর ভাই, আপনি কিভাবে এই প্রফেশনে আসলেন? কোত্থেকে শুরু করেছিলেন? আসলে এইটা আমরা প্রতিটা পর্বে আমাদের দর্শকদের জন্য আমরা বলি, কারণ এখানে অনেক ইয়াং প্রফেশনাল আছে যারা আসলেই তাদের সামনে এই ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দরকার হয় কিছু রোল মডেলের। আপনাদের মতো মানুষ যারা আমাদের অনুষ্ঠানে আসছে, নিশ্চয়ই তারা অনেকটা পথ পাড়ি দিয়ে, অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আজকের এই প্রফেশনে আপনাদের আজকের এই অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা যদি একটু শেয়ার করতেন। আপনি কিভাবে আপনার কেরিয়ার শুরু করলেন, কোত্থেকে আসলেন এবং কোন পর্যন্ত, মানে এখন পর্যন্ত আপনার অ্যাচিভমেন্ট গুলো যদি খুব শর্ট করে আমাদেরকে সবার দর্শকদের জন্য একটু বলতেন। থ্যাংক ইউ কামরুজ্জামান ভাই। আমি বেসিক্যালি চিটাগং ইউনিভার্সিটি থেকে পাবলিক এডে অনার্স মাস্টার্স করার পরে আমার পরবর্তীতে আপনার বিআইএম থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি, এরপরে আপনার ল করি। তো এর মধ্যে আমি একটা গ্রুপ অফ কোম্পানি চিটাগং জয়েন করি, খুব নাম করা বাংলাদেশের প্রমিনেন্ট। তো ওখানে 6 মাস জব করি। জব করার পরে আরো একটাতে সুইচ করে অন্য আরেকটাতে যাই। এরপরে পরবর্তীতে ঢাকায় আসি। বাংলাদেশের এখন একটা সবচাইতে বড় এবং নামি একটা কোম্পানিতে আমি আয়ার 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 দেখি। তো এর পরবর্তী 2009 সালে আমি আবার লয়ার হিসেবে বারের এনরোলমেন্ট হই।
এনরোলমেন্ট হওয়ার পরে বিশেষ করে লেবার ল রিলেটেড যে ম্যাটার গুলা আপনার প্র্যাকটিক্যালি এইচআর ফিল্ডে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে অনেকগুলো প্রবলেম হচ্ছে, এবং এইচআর এ কাজ করতে এসে লেবার ল রিলেটেড বিষয়গুলো নিয়ে বিশেষ করে যারা এইচআর প্র্যাকটিস করে এবং যারা কমপ্লায়েন্সে কাজ করে এদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দ্বিমত হয়। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, যারা লয়ার আছে, আমরা যারা প্র্যাকটিস করি, আমরা অনেক সময় মতামত দিয়ে এটাকে আসলে এককভাবে ছেড়ে দেই। তো আমি বেসিক্যালি বাবর এন্ড অ্যাসোসিয়েট একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করে আমি চেষ্টা করছি ওইখানে বিভিন্ন বিষয়গুলো ইস্যুগুলো নিয়ে ডিসকাস করে যে একটা সামারি আকারে একটা সিদ্ধান্তে আসতে, যাতে সার্বজনীন ভাবে সবাই কাছে একটা গ্রহণযোগ্য সমাধান পাওয়া যায়। এবং ওইটা আমার আসলে একটা সিএসআর টাইপের কাজ। আমি ওখানে লেখালেখি করে আমি চাচ্ছিলাম যে একটা স্কিল ডেভেলপ হোক, অর্থাৎ লেবার ল বেস মানে একটা বড় ধরনের একটা প্ল্যাটফর্ম গড়ে উঠুক, যেটার মাধ্যমে সবাই মোটামুটি জ্ঞান অর্জন করতে পারবে এবং জ্ঞানের একটা প্রাতিষ্ঠানিক রূপ হবে। অর্থাৎ দেখা গেল একজন লয়ার মরে গেলে তার জ্ঞানটা তার সাথেই চলে যাচ্ছে। এখন যদি আমরা কোথাও লিখে এটাকে একটা কম্পাইল করে একটা জায়গায় এনে যদি আমরা এটাকে প্রাতিষ্ঠানিক করতে পারি, তাহলে কিন্তু ইজিলি আপনার জিনিসটা পরবর্তী প্রজন্মের জন্য এবং পরবর্তী যারা প্র্যাকটিশনার আছে ওদের জন্য উপকার আসবে। বেসিক্যালি এই চিন্তাধারা থেকেই এই ভাবে কাজ করা আর কি, এবং এইভাবেই ধীরে ধীরে নিজের প্রমাপ করে নেওয়া আর কি। আচ্ছা বাবর ভাই, কোনো কারণে হয়তো অডিওটা আমার কাছে খুব ক্লিয়ার হচ্ছে না, আমি জানি না কোথাও মানে দর্শকরা শুনতে পাচ্ছেন কিনা। যদি দর্শকরা না শুনতে পারেন তাহলে হয়তো আমাদেরকে আবার একটু ক্লিয়ার করতে হবে। বাবর ভাই দেখেন আপনার সাউন্ডটা একটু কম ক্লিয়ার হচ্ছে। আমাদের সাথে সাবির ভাই অলরেডি জয়েন করে ফেলছেন। আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছেন আমাদের সাথে থাকবেন আজকে এম সাব্বির আলী, উনি এইচআর ক্লাবের প্রেসিডেন্ট। সাবির ভাই আপনাকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন এই জন্য। সাবির ভাই, আমরা বাবুর ভাইয়ের পরিচয় নিয়ে একটু কথা বলছিলাম। আপনি এর মধ্যে জয়েন করেছেন। আমি আমাদের দর্শকদেরকে আপনার সম্পর্কে অলরেডি আগে থেকে বলে রেখেছি যে আপনি আমাদের সাথে জয়েন করবেন। তো সাবির ভাই, আপনি এই পর্যায়ে আমি বোধহয় বাবু ভাইয়ের নেটওয়ার্কে কোথাও একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু সময় নিয়ে আমি আপনার কাছে আসতে চাই। সাবির ভাই, আপনাকে অনেকেই চেনে এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে এইচআর ফর্মে তো অনেকেই চেনে। তারপরে আপনার যেহেতু অনেক কাজের অনেক ব্যক্তি, অনেক ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেছেন, অনেকগুলো বড় পজিশনে আপনি কাজ করেছেন। আমি আমাদের দর্শকদের জন্য মানে ইয়াং প্রফেশনাল যারা আছে, যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন, তাদের জন্য আসলে সবসময় যেটা করে থাকি, আপনাদের মতো গুণী মানুষদের আপনাদের অ্যাচিভমেন্টের জায়গা থেকে তাদেরকে একটু ইন্সপিরেশনের জন্য আমরা জানতে চাই যে আপনি আসলে কিভাবে প্রফেশনে আসলেন, এবং আজকে পর্যন্ত আপনার অ্যাচিভমেন্ট গুলো যদি খুব ছোট করে আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবুজ, আপনার জেনারেসিটির জন্য আমাদেরকে আপনি সংযুক্ত করেছেন আজকে এরকম একটা চমৎকার অনুষ্ঠানের সাথে। এবং আমি যখনই এ ধরনের কোনো সুযোগ পাই যেখানে কিছুটা মানে আমি নলেজ শেয়ারিং কিংবা লার্নিং এর সাথে সম্পৃক্ত হতে পারি, আমি চেষ্টা করি সম্পৃক্ত হতে। সো আপনি অনেকটা বাড়িয়ে বলেছেন আমার ব্যাপারে, আমি খুব সংক্ষেপে আমার ব্যাপারে বলবো। আমি বছর 30 ধরে কাজ করছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের, স্টার্টিং ফ্রম ফিল্ড ম্যানেজমেন্ট থেকে শুরু করে কর্পোরেট ম্যানেজমেন্ট পর্যন্ত আমি কাজ করেছি। আমার কাজ শুরু হয় প্রায় 86-87 সালের দিকে। আমি তখন তদানীন্তন চা বোর্ডে একটা প্রজেক্টের সাথে প্রথম সম্পৃক্ত হই। এটা ছিল আপনার টি স্টেট লেবার এবং স্টাফ ওয়েলফেয়ার রিলেটেড একটা প্রজেক্ট, এবং সেই প্রজেক্টে কাজ করতে করতে আমার আগ্রহ জন্মায় এইচআর প্রফেশনাল হওয়ার। আমি তখনও জানতাম না যে আমি এইচআর প্রফেশনাল হব। এর পরবর্তীতে কিছুদিনের জন্য আমি স্ট্যাটিস্টিক্যাল অফিসার হিসেবে কাজ করি বছর খানেকের জন্য। তখনও ঠিক জানতাম না যে এইচআর প্রফেশনাল আমি হব কিনা, কিংবা আমার কেরিয়ার কোন দিকে যাচ্ছে। ঠিক ওখানে থাকা অবস্থায় আমি লেবার স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছিলাম তখন আমি দেখতাম যে অনেক ডিসিশন মেকিং এ হিউম্যান রিসোর্স রিলেটেড যে ইনফরমেশন গুলো সেগুলো ভাইটাল রোল প্লে করে অর্গানাইজেশনের ডিসিশন মেকিং এ। তখন আমি চা বোর্ডের যে প্রজেক্টে ছিলাম ওখান থেকে আমি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে কাফকোতে প্রথম আমি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরিতে জয়েন করি 1993 সালে। এবং কাফকোতে আমি ফিল্ড এইচআর থেকে শুরু করে কর্পোরেট এইচআর এ যাওয়ার সুযোগ হয়নি। আমি প্লান্ট লেভেলের এইচআর পর্যন্ত কাজ করেছি, বিভিন্ন পোর্টফোলিওতে প্রায় বছর 10 মতো কাজ করেছি। এবং তখন আমি এনজয় করা শুরু করলাম এইচআর এর কাজটাকে, এবং
এইচআর এ কাজ করার সুবাদে পাশাপাশি আমি ডিপ্লোমা করলাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে, এবং তারপর আমার পরপরই আগ্রহ ছিল, আমি এমবিএ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পড়ার সুযোগ হলো একটা ইউনিভার্সিটিতে প্রাইভেটলি। তখন তো সুযোগ খুব কম ছিল, আমি 99 সালের কথা বলছি, বা চাকরির পাশাপাশি আমি এমবিএ কমপ্লিট করি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে। তো এর পরবর্তীতে যাত্রা থেমে থাকেনি। প্লান্ট এইচআর এ যেখানে আমি ট্রেড ইউনিয়ন নিয়ে কাজ করতাম কাফকোতে, ওখানে ট্রেড ইউনিয়ন ছিল। পরবর্তীতে নোভার্টিসে আসি প্লান্ট এইচআর ম্যানেজার হিসেবে, এবং সেখানেও আমি ওই আমার যে যে প্যাশনটা ছিল সেটা ধরে রেখেছিলাম, যে প্ল্যান্টের কাজ করার আরো কিছু শেখার আছে। বাট বছর 12 অতিবাহিত হওয়ার পর, 3 বছর নোভার্টিসে কাজ করার পরে আমার মনে হলো যে বাকি অংশটা কেরিয়ারের আমি একটু কর্পোরেট এইচআর এ কাজ করে কিংবা সার্ভিস সেক্টরে কাজ করলে কেমন হয়। তো সেই নেশায় একটেলে জয়েন করি, যেটা এখন রবি, এবং একটেলে আমি এইচআর অটোমেশন নিয়ে কাজ করি 2-2.5 বছর মতো। এর পরবর্তীতে আমার জার্নি থেমে থাকেনি, চলে যায় এবি ব্যাংকে। এবি ব্যাংকে একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যাই, সেটাও সার্ভিস ইন্ডাস্ট্রি। বাট 6 বছরের বেশি আমার ভালো লাগে না সার্ভিস ইন্ডাস্ট্রি। আমি ঘুরে আসি আবার ম্যানুফ্যাকচারিং এর নেশায় আবার ফিরে আসি। কেন যেন মনে হয় যে ম্যানুফ্যাকচারিং এ বোধহয় এইচআর এর ট্রু প্র্যাকটিসটা হয়, আমার কাছে মনে হয়েছে আর কি। সো আমি তেল গ্যাসে আসলাম, সেন্টোসে জয়েন করলাম। ওখানে বছর 4.5 থাকার পর তেল গ্যাসের ক্ষেত্রগুলো শেষ হয়ে গেল বাংলাদেশে। তো এরপরে আমি চলে আসি ডিবিএল গ্রুপে, এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্রুপ এইচআর হিসেবে ডিবিএল গ্রুপে জয়েন করি। এবং জয়েন করে আমি আসলে দেখলাম যে রিয়েল, যেখানে আমাদের কামরুজ্জামান দীর্ঘদিন ছিলেন, উনি একটা আরএমজির সাথে ছিলেন, তো আমি রিয়েলি এনজয় করি আরএমজির সাথে। যে আমার আরএমজি, তারপরে টেক্সটাইল, তারপরে বিভিন্ন ধরনের আপনার নিটিং, ডাইং, এই সমস্ত ফ্যাক্টরির সাথে কাজ করি। এবং ডিবিএল গ্রুপে বছর 3 আমার সৌভাগ্য হয়েছিল কাজ করার, এবং এরপর আমি বর্তমানে সিটি গ্রুপে আছি। আমার এই লং জার্নিতে আমার কাছে মনে হয়েছে আমার ইন্টারেস্টের জায়গা, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস নিয়ে কাজ করেছি, অর্গানাইজেশন বিহেভিয়ার নিয়ে কাজ করেছি, এবং বাবর আমাদের এখানে যিনি আছেন, আমরা এরপরে এইচআর ক্লাব যেটা গঠন করি 2018 সালে, এইচআর প্রফেশনালদের জন্য একটা রিক্রিয়েশনাল প্ল্যাটফর্ম, যেটা একটা নিউট্রাল প্ল্যাটফর্ম, যে কোনো এইচআর প্রফেশনাল এখানে আসতে পারে। আমাদের এখানে আপনারা জেনে আনন্দিত হবেন যে এখানে 100 জন হেড অফ এইচআর বাংলাদেশের, যারা বর্তমানে এর ফাউন্ডার হিসেবে আছেন। এবং এই 100 জনের ভিতরে আমাদের কামরুজ্জামান সবুজ, তিনিও একজন আমাদের অনারারি মেম্বার। আমাদের অ্যাডভোকেট বাবর, তিনিও একজন অনারারি মেম্বার। এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের বিভিন্ন ধরনের আমাদের ইন্টারনাল সমস্যা হলে আমরা বাবরের কাছ থেকে, তো আমার মনে হয় প্রতি 1-2 দিন অন্তরই আমি টেলিফোন করে অনেক জিনিস এখনো আমি শিখতে চেষ্টা করি। লজ্জার কিছু নাই, কারণ আমি একজন প্র্যাকটিসিং এইচআর প্রফেশনাল, কামরুজ্জামান চৌডু সেম। এবং আমরা কিন্তু বাবরের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, যেহেতু সে প্র্যাকটিসিং এইচআর অ্যাডভোকেট বলবো আমরা, মানে হি ইজ নট এইচআর প্রফেশনাল, এইচআর অ্যাডভোকেট, এই জন্য বলবো যে লিগালে মোটামুটি তার একটা ন্যাগিং আছে, তার প্যাশন আছে। সুতরাং আমরা আলাপ করছিলাম কামরুজ্জামানের সাথে যে কিভাবে আমরা এইচআর ক্লাবের মাধ্যমে, তিনজন এইচআর ক্লাবের প্ল্যাটফর্মে কাজ করছি, মাই জবস পাশাপাশি কাজ করছে। সুতরাং আমরা দুইটা প্রতিষ্ঠান মিলে যদি আমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে পারি, আমাদের যারা লার্নার আছে, যারা প্র্যাকটিসিং এইচআর প্রফেশনাল, তাদের হয়তো কাজে আসবে। সেই উদ্দেশ্য থেকে কামরুজ্জামানকে ধন্যবাদ জানাই আবারও যে অনুষ্ঠানটা আয়োজন করার জন্য, ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এবং অ্যাডভোকেট বাবরকে আমার সবসময় ধন্যবাদ জানানো, ছোট করতে চাই না, বাট হি ইজ অলওয়েজ হি ইজ ভেরি হ্যাপি যে এই ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পেরে তিনি সবসময় খুবই উৎসাহিত থাকেন। দ্যাটস অল ফ্রম মাই এন্ড। পরবর্তীতে আরো কিছু সুযোগ হলে বলবো। জি, থ্যাংক ইউ স্যার ভাই। আমার আসলে অনেক কৌতূহল ছিল আপনারা আমাদের দর্শকদের জন্য এইচআর ক্লাব নিয়ে যদি আপনি আরেকটু আমাদেরকে বলেন। আমরা পরে সুযোগ পাবো। আমি বাবু ভাইয়ের সাথে আসলে কথা শুনছিলাম, বাবু ভাইয়ের যে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছিল বলে আমি আপনার কাছে চলে আসছিলাম। বাবু ভাই, আপনার কাছে শুনছিলাম, কিন্তু আসলে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছিল বলে আমি চাচ্ছিলাম যে আপনি যদি আরেকবার একটু যেখান থেকে শেষ করছেন ওখান থেকে একটু বলতেন। শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা, না আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যারা এইচআর এ আছি, হ্যাঁ, আমি বেসিক্যালি প্র্যাকটিস করতে এসে একটা প্রবলেমে দেখলাম যে লিগ্যাল ইস্যুগুলো নিয়ে অনেক মতবিরোধ আছে আসলে, মানে প্র্যাকটিস করতে গিয়ে। তখন আমি এই যে 2013 সালের দিকে বাবর অ্যান্ড অ্যাসোসিয়েট একটা পেজ করি, হ্যাঁ, ওই পেজে আমি
যে লিগেল বিভিন্ন যে নলেজের বিষয়গুলো আছে ওগুলো এখানে ধীরে ধীরে আমি পোস্ট করতে থাকি, এবং ওগুলো নিয়ে আসলে বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল মোডে, অর্থাৎ কিছু কিছু পেজ আছে যারা হচ্ছে শুধুমাত্র লেবার লর আপনার কপি করে ওইখানে ওরা দেয়, আর আমি কিন্তু ওই মোডে কখনো দিতে চাই না, কারণ ওইরকম মোড গুলো কিন্তু বইতে আছে। আমি অ্যানালাইসিস করে লিগেল মোডে দেই, এবং আমার কথা হচ্ছে যে ওইখানে যদি কেউ বিট করে, কারো যদি কথা থাকে, দ্বিমত থাকে, ওইখানেই কথা বলবে, কথা বলে ওই বিষয়টা ওইখানেই সেটেল ডাউন হবে। আরেকটা বিষয় হচ্ছে এই লিগেল যেই আপনার জ্ঞানের বিষয়গুলো আছে, এগুলো আসলে একজন লয়ার মরে গেলে দেখা যায় যে ওনার অর্জিত জ্ঞানটা ওনার সাথে চলে যাচ্ছে, হ্যাঁ, এটার কোনো প্রাতিষ্ঠানিক কোনো কিছু হচ্ছে না। তো আমি বারবার যেটা চেষ্টা করি এরিয়াতে নিয়ে আসা, অর্থাৎ কম্পাইল করে মানে প্রাতিষ্ঠানিকীকরণ করা, যাতে পরবর্তী প্রজন্ম এবং এখন যারা প্র্যাকটিস করতেছে ওরা যেমন জানতে পারবে, পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও যাতে বিষয়গুলো সহজে নিতে পারে। মানে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এবং এটা থেকেই আমি বেসিক্যালি এই লর প্রফেশনে সবচেয়ে বেশি ডিপে যাওয়া, বিশেষ করে লেবার ল এবং আপনার এমপ্লয়মেন্ট ল নিয়ে। আচ্ছা, এমপ্লয়মেন্ট লয়ের মানে আপনি এই লেবার ল প্র্যাকটিসের আগে আপনার ক্যারিয়ারের এর আগের কাজগুলো যদি একটু বলতেন, যে আপনি কোত্থেকে আপনি আসলে এই লেবার লয়ের সাথে সংশ্লিষ্ট হলেন? আমি আপনার এমনিতে তো লেখাপড়া করছি চিটাগং ভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে, ওখান থেকে অনার্স মাস্টার্স করি। তো পরবর্তীতে আবার বিএএম থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একজন অনুপ্রেরণা ছিল আমার বড় মামা, উনি হচ্ছে তাও একই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা বিএএম থেকে চিটাগং ভ্যাবজার কাউন্সিলিয়েটর ছিল উনি এক সময়, উনি ল প্র্যাকটিস করে, তো ওনার দেখা দেখি আসলে এই দিকে চলে আসা। তো পরবর্তী বিএম থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার পর আমি আজিম গ্রুপে জয়েন করি চিটাগং। আজিম গ্রুপ থেকে আপনার এরপরে একটা সিকিউরিটিস ফার্মে যাই, ওখান থেকে ঢাকায় আসি। বর্তমানে একটা গ্রুপ অফ কোম্পানিতে আমি আইআর ডিপার্টমেন্ট, আইআর এবং লিগ্যাল ইস্যুগুলো দেখি। এটাও বাংলাদেশে একটা গ্রুপ অফ কোম্পানি, অনেক বড়, প্রমিনেন্ট। তো ওখানেও লিগ্যাল ইস্যু প্লাস হচ্ছে আইআর এর ইস্যু। এই আইআর ইস্যুটা দেখতে গিয়ে এবং লিগ্যাল ইস্যুগুলো দেখতে গিয়ে তখন আমার বেসিক্যালি এই এমপ্লয়মেন্টাল লর বিষয়টার দিকে ঝোঁক আসে, যেখানে দেখলাম যে অনেক বিষয় নিয়েই মতবিরোধ আছে। আসলে অনেক বিষয়কে দেখা যাচ্ছে যে কেউ বলতেছে যে এইটা এরকম হবে, কেউ বলতেছে যে এটা এরকম হবে, কিন্তু মানে কম্পাইল করে কোনো একটা জায়গায় এসে যে একদম কনস্ট্যান্ট একদম লজিক্যালি একটা জায়গায় এসে যে দাঁড়াবে ওইরকম কোথাও আপনার কোনো জিনিস নাই আর কি। ওইটা ওই একমাত্র ওই ধরনের চিন্তাধারা থেকেই এই এর ডিপে ঢুকা এবং এ নিয়ে গবেষণা করা বিভিন্ন বিষয় নিয়ে আর কি, যে কিভাবে এটার সেটেল ডাউন করে একটা জায়গায় নিয়ে আসা যায়। ধন্যবাদ বাবু ভাই, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনার আপনার বিষয়গুলো আমরা জানলাম যে আপনি আসলে কিভাবে এই প্রফেশনে এসেছেন। আমি সাবিরের কাছে আসতে চাচ্ছি। তবে ভাই, আমরা আমাদের আজকে টপিকসে চলে যাব। টপিকস আপনি জানেন যে আমরা লেবার ল নিয়ে একটা বড় আলোচনার মধ্যে ঢুকতে যাচ্ছি। এই আলোচনা ঢোকার আগে আপনি যদি আমাদেরকে খুব সহজ করে এইচআর ক্লাব সম্পর্কে আমাদের দর্শকদের জন্য একটু বলতেন, কারণ আমরা অনেকেই জানি এইচআর ক্লাব সম্পর্কে, আবার অনেকেই জানি না। তো এই সুযোগে আপনি যদি আমাদের দর্শকদের, যদিও আমিও মেম্বার, আমি ফাউন্ডার মেম্বার হিসেবে আছি, আপনি প্রেসিডেন্ট হিসেবে আছেন, বাবু ভাই আছেন, উনি লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে ওখানে কাজ করছেন, আবার ফাউন্ডার মেম্বার। তো আমরা তিনজনে যেহেতু এই একটা আইডেন্টিফিকেশন থেকে আসছি, যদি একটু ছোট করে আমাদেরকে বলতেন যে আপনার এই এইচআর ক্লাবের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি, আমরা কিভাবে এই কাজ করছি বা কিভাবে কাজ করতে পারি। ধন্যবাদ সবুজ। আমরা আসলে এইচআর ক্লাবের যে ধারণার সূত্রপাত হয়, আপনারা জানেন যে আমাদের এইচআর গুরু ডেভ উলরিকের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আছে এইচআর এর উপরে। ওনার একটা এইচআর প্রফেশনালদের উদ্দেশ্যে কিংবা এইচআর প্রফেশনাল অর্গানাইজেশনে কিভাবে ভ্যালুয়েট করে এই প্রসঙ্গে ওনার একটা ছিল আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উনি বলেছিলেন যে একদম লাস্ট রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যারা কেয়ার গিভার, আমরা যারা অর্গানাইজেশনে অন্যদেরকে কেয়ার নিয়ে থাকি, উই শুড টেক কেয়ার অফ দ্য কেয়ার গিভার্স। এই চিন্তাটা আমার মাথায় তখন আসে 2018 সালের দিকে, যে টেকিং কেয়ার অফ দ্য কেয়ার গিভার্স, যারা অন্যদের যত্ন নেয় তাদের যত্ন নিতে হবে। আমরা ভাবছিলাম আমাদের বাংলাদেশে বেশ কিছু এইচআর এর প্রফেশনাল
অর্গানাইজেশন আছে, নিঃসন্দেহে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর ভিতরে পায়োনিয়ার অর্গানাইজেশন, যেটা এখন একটা প্রফেশনাল অর্গানাইজেশন হিসেবে আছে। এবং আমরা এইচআর ক্লাবের চিন্তা শুরু করলাম যে আমরা ওয়েলফেয়ার নিয়ে, রিক্রিয়েশন নিয়ে এইচআর প্রফেশনালদের জন্য একটা ওপেন প্ল্যাটফর্ম তৈরি করব, নট অ্যান আমব্রেলা, এটা প্ল্যাটফর্ম, মানে যেখানে গিয়ে যে কেউ বসতে পারে, যে কোনো ধরনের, সেটা ট্রেনিং প্রফেশনাল হোক, এইচআর প্রফেশনাল হোক, কিংবা সে সাথে কনসালটেন্ট হোক, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে চাই এবং সেখানে এসে আমরা আড্ডা দেব, সেখানে এসে আমরা চা খাবো, সেখানে আমরা গল্প করব, সুখ দুঃখের কথা বলবো। আমাদের এটাই ছিল বেসিক উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এইচআর ক্লাবের আমরা বেশি ফান্ডিং চিন্তা ভাবনা করি। এবং তখন আমি আস্তে আস্তে আমাদের যারা এইচআর প্রফেশনাল যারা আছে, অনেক হেড অফ এইচআর, তাদের সাথে যোগাযোগ করি, অনেকে আগ্রহ নেন এবং এভাবে আমরা এইচআর ক্লাব নামের এই প্রতিষ্ঠানটা 100 জন ফাউন্ডার যারা স্পন্সর মেম্বার, যারা প্রত্যেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন করেছেন, তারা প্রত্যেকেই আমাদের অনারারি ফাউন্ডার মেম্বার। এবং তাদেরকে নিয়ে ক্লাব কিন্তু এখনো, যদি বলি যে খুব ফরমেশনের একদম এলিমেন্টারি স্টেজে, বিকজ 2018 থেকে 20 খুব একটা সময় কিন্তু বেশি হয়নি, বাট এর ভিতরে আমরা লাইসেন্স পেয়েছি, অনুমতি পেয়েছি সরকারের, আমরা আমাদের একটা ভেন্যু নিয়েছি বনানীতে। আমাদের ক্লাবটা এখনো ফর্মালি কিক অফ হয়নি, ফর্মালি ইনগ্রেশন হয়ে গেলে ওদের উদ্দেশ্য আছে সমস্ত এইচআর প্রফেশনাল যারা বাংলাদেশে আছে তাদেরকে আমরা এখানে জেনারেল মেম্বার কিংবা অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আমরা তাদেরকে নিয়ে আসবো। আমরা ডিক্লেয়ার করবো গ্র্যাজুয়ালি ক্রাইটেরিয়া গুলো। আমরা চাই যে সবাই আমাদের সাথে আসুক, সিনিয়র জুনিয়র সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আমরা যখন একসাথে হব, আমাদের সুযোগ হবে সুখ দুঃখ শেয়ার করার, রিক্রিয়েট করার। আমরা ইনডোর গেমস এর ব্যবস্থা রেখেছি ওখানে, কিছুটা রিফ্রেশমেন্টের ব্যবস্থাও সেখানে থাকবে। সো এই হলো আমাদের মূল চিন্তা। এখন পরবর্তীতে হয়তো এখন ছোট আঙ্গিকে আছি, আস্তে আস্তে আমরা বিস্তার লাভ করবো। এবং আমাদের এখানে যারা আছেন, যে কামরুজ্জামান সবুজ, ভেরি প্র্যাকটিক্যাল, উনি প্র্যাকটিসিং এইচআর প্রফেশনাল, দীর্ঘদিন ধরে আছেন। উনি একজন এন্টারপ্রেনিয়র, এখন উনি মাই জবস এর সাথে কাজ করছেন সিইও হিসেবে, and I appreciate his entrepreneurial drive. এবং সুডু ফর মিস্টার বাবর, আমাদের সাথে আরো অনেকেই আছেন, যা এই স্বল্প পরিসরে সবাইকে তো সংযুক্ত করা সম্ভব না, বাট আমি সবুজকে ধন্যবাদ জানাই যে এইচআর ক্লাব সম্বন্ধে অ্যাটলিস্ট আমাদের আজকে যারা ভিউয়ার্স আছেন তাদেরকে কিছুটা হলো আমি ধারণা দিতে পেরেছি। আরো যদি কোনো স্পেসিফিক ধারণা লাগে আমি আবারও অ্যাভেলেবল, আমি শেয়ার করবো। লাস্ট শেষ করার আগে একটা ছোট একটা কোশ্চেন আমার ছিল, এটা হয়তো দর্শকদের থাকবে, কারণ আমরা জানি বাংলাদেশে আরো কতগুলো অ্যাসোসিয়েশন আছে যারা এটা নিয়ে কাজ করছে। সেই অ্যাসোসিয়েশনের এই প্রতিষ্ঠানের কি কোনো মিল বা অমিল আছে কিনা? কারণ সবাই এইটা নিয়ে কাজ করছি, সবারই কাজের ধরনটা একই কিংবা ডিফারেন্ট। আমরা আমাদের জায়গাটা একটু, মানে এইচআর ক্লাবের জায়গাটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ। আমি কনফিউশনটা এভাবে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা ক্লাব কিংবা রেস্টুরেন্ট কিংবা রিক্রিয়েশনাল প্লেস গুলোকে কিভাবে দেখি। আপনি দেখেন, যদি গুলশান ক্লাব চিন্তা করেন কিংবা ঢাকা ক্লাব চিন্তা করেন, উত্তরা ক্লাব চিন্তা করেন, এখানে কিন্তু সব ধরনের মানসিকতার মানুষই কিন্তু সেখানে যেতে পারে। তবে আমরা এখানে শুধু একটা লিমিটেশন রেখেছি, সেটা হচ্ছে এইচআর এর সাথে সম্পৃক্ত প্রফেশন হতে হবে যারা আসবেন। এখানে কিন্তু কোম্পানির সিইওরা যারা এইচআর ফাংশন পারফর্ম করেন তারা হয়তো একটা পর্যায়ে এখানে আসতে পারবেন, এবং যারা সি লেভেল এক্সিকিউটিভ যারা, তাদেরকেও আমরা চিন্তা করেছি, যারা ডিসিশন মেকিং এ, হিউম্যান রিসোর্সের ডিসিশন মেকিং এ কাজ করেন, তারাও আসবেন। তবে এইচআর ক্লাবের স্বকীয়তা অন্যান্য সমস্ত এইচআর প্রতিষ্ঠান থেকে ভিন্ন এই জন্য বলছি, আপনি দেখেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সবচেয়ে লার্জেস্ট অর্গানাইজেশন বাংলাদেশে, এটা ছিল, এটা থাকবে, এবং এটা নিয়ে আমাদের কোনো ডিবেটের সুযোগ নাই। এবং বিএসএইচআরএম আমাদের প্রত্যেকের, আমি বিএসএইচআরএম এর লাইফ ফেলো মেম্বার, আমি জানি এখানে সবুজের লাইফ ফেলো মেম্বার, এখানে আমাদের বাবর, আমরা সবাই কিন্তু কম বেশি মেম্বার। এখানে আরো অনেক অর্গানাইজেশন আছে বাংলাদেশে। তো প্রতিটা অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, ওগুলো হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এইচআর ক্লাব ইজ নট এ প্রফেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভেরি ক্লিয়ার, ইট ইজ এ রিক্রিয়েশনাল এন্ড ওয়েলফেয়ার ওরিয়েন্টেড একটা অর্গানাইজেশন। এটাই হলো এটার একমাত্র পরিচয়। আরেকটা হলো আমাদেরকে ওই যে বলেছি, কেয়ার ফর দ্য কেয়ার গিভার্স, মানে আড্ডা দিতে হবে, আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে, গল্প করতে হবে। সেই জন্য এই প্ল্যাটফর্ম, আনন্দ ফুর্তি আর গল্প করার জন্য। তো এখানে আমরা আসলে মন খুলে হাসবো, মন খুলে কথা বলবো, এটাই বেসিক উদ্দেশ্য এইচআর প্রফেশনালদের জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে এই জায়গাটা আমার মনে হয় দর্শকদের জন্য ক্লিয়ার হয়ে গেল যে আমরা এইচআর ক্লাব বলে একটি ক্লাব বাংলাদেশে আছে, এবং সেটি এইচআর প্রফেশনালদের জন্য এক ক্লাব, এবং সেখানে আমরা অত্যন্ত আনন্দিত এই ক্লাবের মেম্বার হওয়ার মতো
সুযোগ পাওয়ার জন্য। স্পেশালি সাবির ভাইকে ধন্যবাদ অন্য যারা এই প্রোগ্রামটি মানে এটা ক্লাবের উদ্যোক্তা হিসেবে আছেন বা যাদের ব্রেন চাইল্ড এটা, তাদের সবাইকে ধন্যবাদ, কারণ এরকম একটা প্ল্যাটফর্মে আমরা সব আসতে পেরেছি। বাংলাদেশে এইচআর প্রফেশনালদের একটা আড্ডা দেওয়ার জায়গা, বাংলাদেশে অনেক বড় বড় ক্লাব আছে, সেসব ক্লাবে হয়তো আমরা সবাই এন্ট্রি নিতে পারি না বা আমাদের যাওয়ার সুযোগ থাকে না, কিন্তু আমাদের যদি নিজেদের একটা ক্লাব থাকে সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হবে। ভবিষ্যতে এই ক্লাব হয়তো আরো অনেক বড় হবে। বাংলাদেশে এইচআর এর বিস্তৃতি হচ্ছে, ইন্ডাস্ট্রির বিস্তৃতি হচ্ছে, হয়তো এখানে আরো অনেক মানুষরা অ্যামিউজমেন্টের সুযোগ পাবেন। তো ধন্যবাদ সাবির ভাই আপনাকে। আমরা আমাদের নির্দিষ্ট আলোচনায় ফিরে আসতে চাই। বাবুল ভাই, আপনি জি বলছিলেন অনেকক্ষণ ধরে যে লেবার ল আসলে একটু মানে কিছু অ্যাম্বিগুইটি আছে, কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এটা গ্রে। সাম এরিয়া ইজ অ্যাবসলিউটলি গ্রে, মানে এটা ব্ল্যাকও বলতে পারছি না, হোয়াইটও বলতে পারছি, মানে একটা সরল রেখা দিয়ে এটাকে ইয়ে করা যায় না, আলাদা করা যায় না। যেমন শুরুর থেকে আমি যদি বলি, আমরা অনেক সময় কনফিউজ হই যে আমার অফিসে যে এইচআর এক্সিকিউটিভ ও কি লেবার, একটা অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ও কি লেবার, অথবা একটা মার্কেটিং এক্সিকিউটিভ কি লেবার। আবার আমি একটু শেষ করে দিই। তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে আমার লেবার কি, আমাদের লেবার শ্রম আইন অনুযায়ী যদি লেবার কি এবং মালিক কি, কিংবা লেবার আর মালিক মানে শ্রমিক এবং মালিকের মাঝখানে আর কি আছে, ম্যানেজার তারা কোথায় থাকবে, বা এক্সিকিউটিভ কোথায় থাকবে, বা জেনারেল ম্যানেজার কোথায় থাকবে। আমাকে যদি এই জায়গাটা একটু ক্লিয়ার করে বলতেন, যে আমাদের দর্শকদের জন্য অনেক ক্ষেত্রে এই কোশ্চেনটা আসে যে আমার এক্সিকিউটিভ তো ওয়ার্কার না, ও তো শ্রমিক না, তাহলে কি বলবো আমরা, তাহলে সেই জায়গাটা আমাদের একটু বলতেন। এই আমি বেসিক্যালি এটার উপর একটা আমার একেবারে রিচেন্স একটা গবেষণা করছি। তো এটা হচ্ছে নিয়োগপত্র, আমি অলরেডি আমার পেজে করছি যে এটা আপলোড করার বিষয় নিয়ে। তো এখানে আমরা যে বিষয়টা নিয়ে ভুল করি, সাধারণত আমরা মানে ডেজিগনেশনটা বেস ধরে সবসময় হিসাব করি, কিন্তু লেবার লতে বেসিক্যালি আপনার প্রথম থেকেই মানে অর্গানাইজেশনে কর্মীটার উৎপত্তি হয় কর্ম থেকে, অর্থাৎ কর্ম সম্পাদনের জন্য কর্মীর উৎপত্তি। এখন এই কর্ম যে আছে অর্গানাইজেশনে, এটা হচ্ছে পিরামিড আকৃতিতে। এখন উপরের দিক থেকে প্রথম কথা হচ্ছে যারা প্রশাসনিক টাইপের কাজ করবে, অর্থাৎ যারা হচ্ছে ডিসিশন মেকিং লেভেলে কাজ করবে ওরা, প্লাস হচ্ছে যারা সুপারভাইজারি লেভেলে কাজ করবে, এই দুইটা লেভেল বাদ দিয়ে আর যারা থাকবে সবাই হচ্ছে ওয়ার্কারের ক্যাটাগরিতে চলে যাবে। এখন প্রবলেম হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমরা কিছু লোককে ম্যানেজার বলে থাকি, কিন্তু দেখা যায় যে ওদেরকে অ্যাকচুয়ালি ম্যানেজারিয়াল লেভেলের যে ক্যাপাসিটি, অর্থাৎ প্রশাসনিক এবং ব্যবস্থাপনামূলক কোনো কার্যক্রম বা কোনো কিছু তাদেরকে দেওয়া হয় না, অথবা দেখা যায় আপনার সুপারভাইজারি কোনো ক্ষমতাও নাই। তো সেক্ষেত্রে কিন্তু সে যদি এক্সিকিউটিভ হয়, তার ডেজিগনেশন ম্যানেজার হলেও কিন্তু সে আপনার ওয়ার্কার হিসেবে কিন্তু ক্লেম করতে পারবে, যেহেতু তার কাজ, তার ভিত্তি অর্থাৎ নিয়োগের যে ভিত্তি ছিল, যে কাজ সম্পাদনের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে কাজটা কিন্তু তার মানে আপনার কোনো ধরনের সুপারভিশন করা অথবা কোনো ধরনের ম্যানেজারিয়াল অথবা কোনো ধরনের প্রশাসনিক টাইপের কোনো কাজের মধ্যে পড়ে না। তো ডেজিগনেশন আসলে কখনো মানে ধরে এই হিসাবটা নির্ণয় করা যাবে না। এটা যখনই আমরা নির্ণয় করবো তখনই কাজটাকে ভিত্তি ধরে নির্ণয় করতে হবে, কেউ ওয়ার্কার বা কেউ ওয়ার্কার না। না সেই যদি আমাকে একটু বলেন যে আমাদের যে এইচআর এক্সিকিউটিভ আছে বা অ্যাকাউন্টস এক্সিকিউটিভ আছে, ওকে কি আমরা ওয়ার্কার বলবো নাকি ওকে ওয়ার্কার বলবো না? এখন সেটা ডিফাইন করার জন্য কাজের ধরনটা জানি বা অ্যাকাউন্টস এক্সিকিউটিভ কাজের না, এখন যদি দেখা যায় যে আমি বলি ওকে এক্সিকিউটিভ আপনি ডেজিগনেশন দিয়ে রাখছেন, কিন্তু দেখা গেল যে ও একটা সেকশন চালাচ্ছে, ওর আন্ডারে হয়তো 5-7 জন অফিসারকে সে সুপারভাইজ করতেছে, এবং ওই যে সেকশনে যে কাজগুলো সে মনিটরিং করতেছে, সে সেটা কন্ট্রোল করতে পারতেছে। হ্যাঁ, তার একটা সীমিত পরিসরে বেসিক্যালি আমাদের আগে লেভেল যে আপনার ডেফিনেশন ছিল ওটা হচ্ছে যে আপনার ব্যবস্থাপনামূলক কোনো কাজ অথবা প্রশাসনিক কোনো কাজ না থাকলে সে কিন্তু শ্রমিক ক্যাটাগরিতে চলে যেত। কিন্তু 2013 সালে লেবার ল অ্যামেন্ডমেন্ট করে, তখন ওখানে কিন্তু সুপারভিশনের একটা বিষয় ঢুকে দেওয়া হয়, যার জন্য হচ্ছে তত্ত্বাবধান যারা করে ওরাও কিন্তু এখন লেবার লর ওয়ার্কারের ডেফিনেশন থেকে বেরিয়ে গেছে। তো
এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরা যদি কাউকে সুপারভিশন করতে পারে অথবা ওরা যদি আপনার কন্ট্রোল করতে পারে, ওরা ওদের ডিপার্টমেন্ট বা সেকশনের কাজগুলো ও যদি মানে ডিজাইন করতে পারে বা কিভাবে করবে এরকম যদি ক্ষমতা থেকে থাকে তাহলে কিন্তু সে ওয়ার্কার হবে না। আদারওয়াইজ যদি এই ধরনের কোনো ক্ষমতা তার যে কম্পিউটারে এন্ট্রি দিচ্ছে অথবা সে মানে কাউকে কোনো ধরনের নির্দেশনা দিতে পারতেছে না, কাউকে সুপারভাইজ করার কোনো সুযোগ নেই, শুধু সে তার নিজের কাজে নিজে করতেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এবং কারো সুপারভাইজ অথবা সুপারভিশনের মাধ্যমে সে তার কাজটা সম্পাদন করে, তাহলে সে ওয়ার্কার হয়ে যাবে। যদিও তার ডেজিগনেশন এক্সিকিউটিভ, কিন্তু সে ওয়ার্কার ক্যাটাগরিতে চলে যাবে। থ্যাংক ইউ বাবু ভাই। সাবি ভাই, আপনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এই জায়গাটা কিন্তু আমরা প্রায় বোধহয় প্রবলেম ফেস করি। কারণ আমি যখন কোনো ডিসিপ্লিনারি প্রসিডিউরের মধ্যে ঢুকতে হয়, যখনই ডিসিপ্লিনারি কোনো ইস্যু আসে তখনই আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই যে আসলে আমি তাকে লেবার লয়ের মধ্যে ফেলবো নাকি ফেলবো না। কারণ আপনি যদি একবার কাউকে লেবার লয়ের মধ্যে ফেলে আপনি একটা শোকজ দিয়ে ফেলেন, তাহলে কিন্তু তার রাইট এস্টাবলিশ হয়ে গেল যে সে কিন্তু লেবার হয়ে গেল। যদি আপনি একটা ধারা উল্লেখ করে দিলেন যে আপনি 26-এ কয়ে আপনাকে বা ক্ষয়ে বা গয়ে আপনি একটা দিয়ে একটা চিঠি দিয়ে দিলেন, তার মধ্যে আপনি তাকে এস্টাবলিশ করে দিলেন আপনি লেবার। এরকম সিচুয়েশন কিন্তু আমাদেরকে প্রায় পড়তে হয়। তো সেই জায়গা থেকে আপনি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনি আমাদের জুনিয়র প্রফেশনালদেরকে কি অ্যাডভাইস করবেন? এরকম জায়গা কিন্তু আমাদেরকে প্রায় পড়তে হয়। আমি শেয়ার করছি আমার নলেজ, আমি ভুল করলে বাবুর আমাকে কারেক্ট করবেন। সেটা হলো যে আপনার প্রথমে প্রেক্ষাপট চিন্তা করতে হবে। আমরা লেবারের ডেফিনেশন নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি এবং সেগুলো সেই ক্ষেত্রে আমাদেরকে লেবারের ডেফিনেশন নিয়ে চিন্তা করতে হয়। আপনার যেমন প্রফিট পার্টিসিপেশন অ্যাক্টের লেবারের কথা যেরকম বলা আছে, আবার আপনি অন্যান্য জায়গায় মজুরির সংজ্ঞায় গিয়ে যেরকম ডেফিনেশনের কথা বলা আছে, একটু ভেরিয়েশন আছে লেবারের সংজ্ঞার, খুব সামান্য সূক্ষ্ম ভেরিয়েশন। তবে ডিসিপ্লিনারি অ্যাকশনের ক্ষেত্রে যেটা হয় যে প্রতিটা অর্গানাইজেশনের যেটা নিয়ম, যদি কোনো গাইডলাইন না থাকে, কোনো প্রসিডিউর না থাকে, পলিসিস না থাকে, ইউ গো উইথ দি মিনিমাম গাইডলাইন অফ লেবার ল। এটা আমরা সবার ক্ষেত্রে প্র্যাকটিস করি। লেবার ল কিন্তু এমনি যদি নর্মাল আইন থেকে যদি বলেন আপনি খুব বিশেষ কিছু না, বাট একটা বিশেষ ব্যবস্থা তারপরেও লেবার কোর্টের তত্ত্বাবধানে রাখা হয়েছে এই জন্য যে এখানে আসলে একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়ার জন্যই লেবার ল ক্রিয়েট হয়েছে, যাতে লোকজন কোনোভাবে বঞ্চিত না হয়, মানে যাতে তাদের রাইট থেকে। তো লেবার ল সবসময় মিনিমাম রাইট নিয়ে কথা বলে, মিনিমাম, এটা কিন্তু ম্যাক্সিমাম নিয়ে বলে নাই যে আপনি এত বেশি দিতে পারবেন না, এই কথা বলে না, মিনিমামটা নিয়ে কথা বলে। এটা মিনিমাম একটা গাইডলাইন স্ট্যান্ডার্ড সেট করে দেয়। সুতরাং ডিসিপ্লিনারি অ্যাকশন যখন অর্গানাইজেশনে হয়, আমরা অর্গানাইজেশনে যদি কোনো নিজস্ব তাদের যদি কোনো পলিসি প্রসিডিউর যদি থাকে, ডেফিনেটলি তারা সেখানে এটার ব্যাপারে ডিসিপ্লিনারি অ্যাকশন প্রসিডিউর সম্বন্ধে বলতে পারবে আলাদাভাবে। না বলা থাকলে লেবার লর যে গাইডলাইন যেটা বলা আছে সেটা নিয়ে আমরা অনায়াসে কাজ করতে পারি। আমি ব্যাংকে যখন কাজ করেছি আমি দেখেছি যে সাধারণত ব্যাংকের ব্রাঞ্চে যে সমস্ত লোকজন কাজ করে তাদের অনেক ধরনের মিসকন্ডাক্ট থাকে। মিসকন্ডাক্ট হ্যান্ডেল করতে গিয়ে আমরা কিন্তু লেবার লর গাইডলাইন ফলো করে কাজ করেছি। হ্যাঁ, তবে খুব এক্সট্রিমলি হাই লেভেল অফিসিয়াল যদি হয়, দেখা যেতে পারে সেটা ডিএমডি কিংবা এমডি পর্যায়ের কিংবা সিএফও পর্যায়ে, সেক্ষেত্রে অনেক ধরনের ব্যবস্থা আছে মিসকন্ডাক্ট থাকলে সেগুলোকে হ্যান্ডেল করার। ইউজুয়ালি আমি মনে করি যে ফর অ্যান অর্গানাইজেশন লেবার ল ইজ কোয়াইট এনাফ টু হ্যান্ডেল অল সর্ট অফ মানে মিসকন্ডাক্ট এন্ড ডিসিপ্লিনারি অ্যাকশন কিংবা এই ধরনের কাজ যেগুলো হ্যান্ডেল করার জন্য আমার মনে হয় যথেষ্ট। বাবর যদি আপনি কিছু শেয়ার করতে চান। এখানে মানে ওয়ার্কারের ক্ষেত্রে আমরা তো আসলে লেবার লতে যেই সিস্টেমের কথা বলা আছে ওই সিস্টেমে যেতে হয় শোকস করে টোরে, কিন্তু আপনার ম্যানেজমেন্ট স্টাফের ক্ষেত্রে এজ এ মানুষ হিসেবে আমরা কিন্তু বাংলাদেশ যারা বাস করি সবাই কিন্তু এই কনস্টিটিউশনের আন্ডারেই আমরা আছি। হ্যাঁ, তো এখানে কনস্টিটিউশনে বলা আছে কিন্তু কারো বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিলে তাকে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। অর্থাৎ লেবার লতে যেই প্রসিডিউরাল ম্যাটারটা ওয়ার্কারদের জন্য আপনার প্রাতিষ্ঠানিক রূপে নিয়ে আসছে আইনের মধ্যে, যে বলা হচ্ছে আপনি যদি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হয় তাকে লিখিতভাবে জানাইতে হবে, শোকস লিখিতভাবে শোকস করে সময় দিতে হবে, সময় দেওয়ার পরে সে আপনাকে তার আত্মপক্ষ সমর্থন করবে, সে জানাবে তার অবস্থান কি এই বিষয়ে। পরবর্তীতে আপনি যদি স্যাটিসফাইড না হন আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে, ইনভেস্টিগেশন করে
যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক একইভাবে আমরা যারা এদেশে বাস করছি সব মানুষই কনস্টিটিউশনাল মানে কি সংবিধানের আন্ডারেই, তো যার কারণে আপনি যে যেখানে কাজ করুক সে যত বড় লেভেলে কাজ করুক আর যত ছোট লেভেলে কাজ করুক, প্রসিডিউরাল ম্যাটার কিন্তু একই। কিন্তু ইয়েটা হচ্ছে আমরা যাতে লেবার লতে আসলে অনেকগুলো এন্টাইটেলমেন্ট ক্লিয়ার করে বলা আছে, কিন্তু ম্যানেজমেন্ট স্টাফের ক্ষেত্রে আপনার ওই জিনিসগুলো আসলে কোম্পানির পলিসি দ্বারা নির্ধারিত, লেবার ল দ্বারা নির্ধারিত না। যার জন্য লেবার ল সেকশন যদি কোনো ম্যানেজমেন্ট স্টাফের ক্ষেত্রে উল্লেখ করে দেয়, তখন সে যদি লেবার ল এন্টাইটেল হয়ে যায় তখন কিন্তু ওই ক্লেম গুলো করে বসবে। এটা কিন্তু আবার মানে ম্যানেজমেন্টের পার্ট হিসেবে মালিকদের, যারা ধরেন ওনার, ওদের কাছে আবার আমরা যারা প্রফেশনাল তাদের জন্য বিব্রতকর। তখন বলে যে আপনি তাইলে কি করলেন, যে আপনি তো বিষয়টা খেয়াল করেন না। এটার জন্য সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে যখন আমি কোনো বিষয় নিয়ে কনফিউশনে থাকবো তখন ল রেফারেন্স না দিয়ে আমি কিন্তু শোকজ করতে পারি। শোকজটা আপনার একদম স্পেসিফিক যে ফ্যাক্ট থাকবে, ঘটনাটা ব্যাখ্যা করে অসৎ আচরণ ধরেই আপনি করে দিতে পারেন। কারণ আপনি যদি ঘটনা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, একেবারে স্পেসিফিক সুন্দর করে যদি ঘটনাটা তুলে আনতে পারেন, তাহলে একেবারে লর ধারা অথবা লর রেফারেন্স উল্লেখ করতে হবে, এটা একেবারে মানে ম্যান্ডেটরি না। সবচেয়ে ভালো আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে অর্গানাইজেশনের নিজস্ব পলিসি প্রসিডিউর করে চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ এন্ড এস্টাবলিশমেন্টকে আপনি জানিয়ে দিলেন দিস ইজ হোয়াট ইজ আওয়ার পলিসি এন্ড প্রসিডিউর, ওনাদেরকে নোটিফাই করলেন এবং সেটা অনুযায়ী আপনি টোটাল অপারেট করলেন। ব্যাংকগুলোতে কিংবা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে নিজস্ব প্রসিডিউর থাকে এবং তারা লেবার ল থেকে অনেকটা অংশই নিয়ে থাকে, এবং যদি সেখানে ক্লিয়ার কাট প্রসিডিউর থাকে সেটা অনেক ইজি হয় ডিল করার ক্ষেত্রে আমার মনে হয় কি বাবর। আমার চিন্তা ভাবনা। এটা সাব্বির ভাই ঠিকই আছে, তবে আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি মানে একটা অর্গানাইজেশন চালাইতে হইলে মালিকের যে রুল, হ্যাঁ মালিকের রুল কিন্তু মালিক ধরেন একাধিক প্রতিষ্ঠান থাকে, ওই একই রুল কিন্তু মালিক এককভাবে করা সম্ভব না। এখন মালিকের ওই রুলটা যারা কৃত্রিম ভাবে মালিক সে যে রুল প্লে করে তারাই হচ্ছে ম্যানেজমেন্ট স্টাফ। এবং আপনি একটু যদি ডিপলি আমরা অর্গানাইজেশনাল যে আপনার মানে সংগঠন ক্রমবিকাশের যে ইতিহাস, এটা যদি আমরা একটু ডিপলি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যারা ওনার থাকে, যারা এন্টারপ্রেনিয়র থাকে, ওদের যে ইন্টালেকচুয়ালিটি, এরপরে যারা ধরেন ম্যানেজমেন্ট স্টাফ থাকে তাদের ক্যাটাগরি প্রায় সেম ক্যাটাগরি। কারণ মালিকে যে ধরনের রুল প্লে করে ওই একই ক্যাটাগরির রুল কিন্তু ম্যানেজমেন্ট স্টাফ যারা তারা রুল প্লে করার কথা। কিন্তু এখন দুঃখজনক হলো সত্য, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন পর্যন্ত এই যে ম্যানেজমেন্ট স্টাফ যারা আছে, যারা হচ্ছে যে সিনিয়র লেভেলে, ওদের জন্য কোনো সুসংগঠিত আইন নাই। আবার দেখা যাচ্ছে যে অর্গানাইজেশন গুলো এখন পর্যন্ত ওইদিকে ওইভাবে মনোনিবেশ করে নাই। এখন ওইদিকে যদি মনোনিবেশ না করে তাহলে কিন্তু আসলে সেক্টরটা ডেভেলপ হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশি যে অ্যাডভান্স হবে এরকম না। কারণ আমরা যারা কাজ করছি তারা কিন্তু সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে বিব্রত বোধ করি। কারণ আমরা জানি যে ওয়ার্কার হচ্ছে কায়িক শ্রম দিচ্ছে, অথবা ওরা কিন্তু বুদ্ধিভিত্তিক কোনো শ্রম দিচ্ছে না। এখন বুদ্ধিভিত্তিক শ্রমে কিন্তু অর্গানাইজেশনকে সামনের দিকে নিয়ে যায়। এখন ওই বুদ্ধিভিত্তিক শ্রম যারা দিচ্ছে ওদের সেক্টরটা এখন পর্যন্ত আনঅর্গানাইজড, এবং প্রফেশনালি ওদের ডিক্লারেশনটা এখন পর্যন্ত লিগ্যালি ওইভাবে হয় না যে ওদের আসলে কম্পেনসেশন কি, গ্র্যাচুইটি কি হবে, ওদের অ্যান্ড সার্ভিস বেনিফিট কি হবে। ওই বিষয়গুলো আসলে সেক্টরটা যদি ডেভেলপ করতে হয় এবং শিল্প কারখানা যদি সামনের দিকে যেতে হয়, তাহলে যেমন বাংলাদেশে আপনার যারা ধরেন লিড দিচ্ছে, যেমন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস ক্যাডাররা আসে, ঠিক একইভাবে প্রাইভেট সার্ভিসের জন্য এ ধরনের ক্যাডার সার্ভিস হওয়া দরকার, যে এরাই হচ্ছে প্রাইভেট সার্ভিসটা লিড দিবে এবং এই লোকগুলা এই হচ্ছে আনসার্ভিস বেনিফিট এবং এরা এই ধরনের পাবে। অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন মানে সংগঠনের যে ক্রাইটেরিয়া এবং যেভাবে বিবর্তন হচ্ছে ওভাবে চিন্তা করলে মালিকেরা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে তার পরের লাইনে কিন্তু ম্যানেজমেন্ট স্টাফেরা ভোগ করার কথা, এন্ড সার্ভিসও তারা পরের লাইনে, অর্থাৎ মালিকদের হচ্ছে ওরা প্রফিটটা নেয় আনলিমিটেড, আর হচ্ছে পরের লাইনে যারা থাকবে তারা হচ্ছে একটা লিমিটেড ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে, কিন্তু তাদেরটাও কিন্তু এলিটিজম বা ওই ধরনের হওয়া উচিত। এবং ওটা যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে কিন্তু ম্যানেজমেন্ট স্টাফ যারা থাকবে, মেরিটেরিয়ার যারা থাকবে, ওরা যেমন এখানে আসাটা তেমন একটা সম্মানজনক হিসাবে চিন্তা করবে না, আবার হচ্ছে আপনার এই সেক্টরটাও ওইভাবে ডেভেলপড হবে না। তো আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যারা এসব বিষয়ের সাথে জড়িত আছে, নীতি প্রণয়ন করে, আইন প্রণয়ন করে, তারা আসলে এই বিষয়টা খেয়াল করা দরকার যে ম্যানেজমেন্ট স্টাফ এবং আপনার সুপারভাইজারি যারা আছে তাদেরকে আরো বেশি অর্গানাইজ করে তাদেরকে একটা লিগ্যাল ফ্রেমের মধ্যে তাদের অধিকারগুলো নিয়ে আসা দরকার।
থ্যাংক ইউ। ধন্যবাদ বাবর ভাই, ধন্যবাদ। আমরা আমরা কথা বলতে বলতে আমাদের কাছে কিছু কোশ্চেন চলে আসে অলরেডি। আমরা যদি একটু দেখি, একটা কোশ্চেন জানতে চাচ্ছেন যে লকডাউনের সময় মাতৃত্বকালীন সুবিধা কিভাবে দেওয়া যায়। আসলে লকডাউন নিয়ে যদি আমরা একটু কথা বলি, লকডাউনের সাথে লে অফের কিছু কোশ্চেন চলে আসে। লকডাউন লে অফের সাথে লকডাউন হওয়ার কারণে আমাদের কিছু ফ্যাক্টরি অলরেডি লে অফও করে ফেলেছে। আপনি যদি লকডাউনে যাওয়ার আগে একটু লে অফ নিয়ে একটু কথা বলেন, কারণ লে অফের সাথে আসলে এই ছুটির মাতৃত্বকালীন সুবিধার বিষয়টা চলে আসবে। আর যদি একটু বলতেন যে লকডাউন কি এই সিচুয়েশনে লে অফ করা যাবে কিনা, বা লে অফ যে আমরা করছি লিগাল হচ্ছে কিনা, হলে এটা কোন আইনের মধ্যে হওয়া উচিত ছিল? অ্যাকচুয়ালি এখানে তো আপনার লেবার লতে মানে আমাদের কিন্তু আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি তখন ওদের কিন্তু আইনে কি লেখা আছে এটার দিকেই দেখি। তো এখানে মহামারীর বিষয়টা কিন্তু আইনে বিকল্পবিহীন ভাবে মানে লে অফের কথাই বলা আছে। এখানে আসলে একটা ওয়ার্কার যখন ধরেন আপনার প্রফিট জেনারেট করবে, একজন কর্মী যখন প্রফিট জেনারেট করবে, তখন ওদের সাথে যে চুক্তি থাকে ওই চুক্তিটা হচ্ছে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট থাকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা চুক্তি হয় একজন লোকের একজন কর্মীর সাথে, যে সে সারা মাস ধরে কাজ করবে, কাজ করলে তাকে আমরা কত টাকা পেমেন্ট দিব। এখন আবার হচ্ছে যে সে যদি কাজের মাঝখানে যদি ছুটি ছাটা ভোগ করে তাহলে আমরা তাকে কিভাবে পেমেন্ট দিবে এটা লতে বলে দিচ্ছে। এখন কথা হচ্ছে লং টাইম যদি দেখা যায় যে কোনো একটা কারণ, যেটা আইনে উল্লেখিত কিছু কারণ আছে, ওই কারণগুলোর কারণে যদি কারখানা বন্ধ হয়ে যায়, ধরেন ওই কারণটা উল্লেখ করেই কারখানা বন্ধ করলেন, আপনি ধারাটারা উল্লেখ করলেন, আপনি বললেন যে মহামারীর কারণে কারখানা বন্ধ করা হলো, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি এটা 12 ধারায় বন্ধ হয়ে যাবে। আবার আপনি যখন 12 ধারায় বন্ধ হবে 3 দিন গেলে এটা কিন্তু লে অফে চলে যাবে। এখানে কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন একটা নোটিশের মধ্যে ফ্যাক্ট উল্লেখ করব যে কি ঘটনার কারণে ঘটনাটা ঘটেছে, কিন্তু ওখানে সবসময় আপনার আইনের ধারা একদম একেবারে স্পেসিফিক করে উল্লেখ করার দরকার নেই। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমরা যখন ছুটি দেই, দেখবেন আপনি উৎসব ছুটি যখন আমরা ডিক্লেয়ার করি, এটা কিন্তু কোনো একটা আইনের আন্ডারে করি। আমরা কিন্তু কখনো কিন্তু যখন ফ্যাক্টরিতে নোটিশ দেই আমরা কিন্তু বলি না এই আইনের আন্ডারে উৎসব ছুটি ডিক্লেয়ার করা হলো, যে এত তারিখে এত তারিখ হইতে এত তারিখ আইনের আন্ডারে এত ধারা মোতাবেক হবে, এটা কিন্তু আমরা কখনো ওইভাবে ধারা উল্লেখ করি না। ঠিক একইভাবে আপনার যখন আমরা আরো বিভিন্ন বিষয়ে প্র্যাকটিস করি, যেমন ধরেন আমরা কাউকে যখন মজুরি দিই তখন কিন্তু আমরা বলে দেই না যে আপনার মজুরি ওভারটাইম লেবার লর এত ধারা মোতাবেক পেমেন্ট করা হলো, জেনারেল মজুরি এত ধারা মোতাবেক পেমেন্ট করা হলো এবং এত ধারা মোতাবেক আপনার এটা পেমেন্ট করা। আমরা কিন্তু ওইরকম ওর যে মজুরির যে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ ওইসব জায়গায় কিন্তু ওইরকম ধারা টারা উল্লেখ করি না। তো একইভাবে নোটিশ যখন আপনি করবেন যে মহামারীর কারণে কারখানা বন্ধ করা হলো, তো এটা কিন্তু অটোমেটিক্যালি 12 ধারায় চলে যাবে, আপনি ধারা উল্লেখ করেন না করেন, কারণ এখানে লেবার লতে কোনো বিকল্প নাই। বিকল্প থাকতো তাইলে কিন্তু ওই কথাটা আসতো। আর এই সময়ে আরেকটা বিষয় আমাদেরকে আমার মনে হচ্ছে যে মনে রাখা উচিত, সেটা হচ্ছে অনেকে বলে যে বেতন কমায় দিচ্ছে। অ্যাকচুয়ালি বেতন কমায় দেয়া বলতে কি বোঝায়? বেতন কমায় দেয়া বাড়ায় দেয়া, অর্থাৎ আমাদের যে বেতনটা নির্ধারিত আছে এই বেতনটা হচ্ছে আমরা কাজ করলে কত টাকা পাবো এই কথাটা নির্ধারিত, অর্থাৎ আমরা কাজ করলে কত টাকা পাবো এবং ছুটিতে গেলে আমরা কত টাকা পাবো এটা নির্ধারিত। কিন্তু আমরা কাজ না করলে, যদি কোম্পানিতে প্রফিট জেনারেট না করি, এটা তো কোম্পানিতে হচ্ছে একটা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বা বিজনেস এস্টাবলিশমেন্ট, এখানে তো প্রফিট জেনারেশনের বিষয় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মালিক যেমন একটা ব্যক্তি সত্তা, ওয়ার্কার যেমন একটা ব্যক্তি সত্তা, ম্যানেজমেন্ট স্টাফ যেমন একটা ব্যক্তি সত্তা, প্রতিষ্ঠানও একটা কৃত্রিম ব্যক্তি সত্তা। প্রতিষ্ঠানের নিজস্ব একটা সত্তা আছে, প্রতিষ্ঠানের নিজস্ব লিমিটেশন আছে, প্রতিষ্ঠানের নিজস্ব সত্তার মধ্যে অনেক কিছুই আছে। তো এই বিষয়গুলো চিন্তা করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি যখন প্রফিট জেনারেট করবে না, যখন কোনো কোম্পানিতে কোনো লাভ হবে না, সেক্ষেত্রে আসলে কি পাবে, তখন কিন্তু এখানে লেবার লতে কিন্তু আর বিকল্প কোনো কিছুই নাই, একটাই আছে, সেটা হচ্ছে যে লে অফ ছাড়া এখানে কিন্তু বিকল্প কোনো ধরনের কোনো সুযোগ নাই আর কি বিকল্প। জাস্ট একটা পয়েন্ট অ্যাড করি বাবরের সাথে, সেটা হলো জাস্ট এই অ্যানসারটা কমপ্লিট করার জন্য, সেটা হলো যে একমাত্র ছুটি ছাড়া, মানে যখন
ফেস্টিভ্যাল হলিডে কিংবা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট হলিডে থাকে, এই ছুটিগুলোও কিন্তু ওই লে অফ চলাকালীন সময় এগুলোর আর কোনো তখন কিন্তু কাউন্ট করা হবে না, এগুলো তখন লে অফ ডে হিসাবে কাউন্ট করা হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে একমাত্র উইকেন্ড গুলোকে লে অফ ডে থেকে এক্সক্লুড করা হবে। আর এই মাতৃত্বকালীন সুবিধার ব্যাপারে আমি যেটা বলবো, বোনাস বলেন কিংবা এই ধরনের সুবিধা বলেন, এগুলো সবগুলো চাকরি থাকলে অবশ্যই পাবে, তবে সাময়িকভাবে স্থগিত থাকলেও ওই স্থগিত পিরিয়ডের পরে কোম্পানি খুললে অটোমেটিক্যালি এগুলো কোম্পানি সাধারণত এগুলো দিয়ে থাকে। এগুলোর ব্যাপারে যে একজন বোনাস পাবে না কিংবা মাতৃত্বকালীন সুবিধা পাবে না তা না। হয় অর্গানাইজেশন লে অফ কালীন টোটালি বন্ধ থাকলে, কোনো অপারেশন না থাকলে তখন হয়তো এটা সে পাচ্ছে না, বাট এর পরপরই সে স্থগিত থাকলেও সেটা পেয়ে যাবে বলে আমি আশা করি। আমি এখানে একটু কথা বলবো, ওটা হচ্ছে সাব্বির ভাই যে কথাটা বলছো ওটার সাথে একটু অ্যাড করতে চাচ্ছিলাম। লে অফ হচ্ছে এরকম একটা অবস্থা। লে অফটা কোথায় করা হয়? অর্গানাইজেশনের শ্রমিকদেরকে করা হয় যখন কারখানা বন্ধ থাকে। আমরা যদি বৃহত্তর আঙ্গিকে চিন্তা করি, একটা রাষ্ট্রের মধ্যে যখন জরুরি অবস্থা চলে, হ্যাঁ, তখন কিন্তু নাগরিকের অনেক অধিকার স্থগিত হয়ে যায়, হ্যাঁ, অনেক কিছু আমরা করতে পারি না। ঠিক অর্গানাইজেশনাল কনসেপ্টে আমরা যদি চিন্তা করি, রাষ্ট্র একটা বড় জিনিস, হ্যাঁ, ওইখানে হচ্ছে আপনার জরুরি অবস্থা ঘোষণা, আর হচ্ছে যখন কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, বাণিজ্যিক প্রতিষ্ঠানে জরুরি অবস্থা জারি হয় যে এটার অস্তিত্বের সংকট, তখন হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় 12 ধারায়, আর 16 ধারায় শ্রমিকদেরকে লে অফ করা হয়। আর লে অফ করলে তখন কিন্তু ওই ক্ষেত্রে শুধুমাত্র 2 ধরনের দিনের কথা বলা আছে, একটা হচ্ছে লে অফের দিন, আর একটা হচ্ছে লে অফের দিন, আর এক ধরনের হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। এই 2 ধরনের দিন কাউন্টিং এ আসবে। এখন সাপ্তাহিক ছুটির দিনটা লতে বলা আছে কোনো ধরনের কম্পেনসেশন পাবে না, আর অন্যান্য যে দিনগুলো আছে ওগুলো লে অফ হিসেবে কম্পেনসেশন পাবে। এখন কথা হচ্ছে যে ইতিপূর্বে যদি কেউ উৎসব ছুটি ডিক্লারেশন দিয়ে থাকে অথবা অন্যান্য যা কিছু ডিক্লারেশন দিয়ে থাকুক, তা হচ্ছে নর্মাল পিরিয়ডের জন্য। যখন ধরেন অর্গানাইজেশনে যেমন জরুরি অবস্থা থাকলে যেমন স্থগিত হয়ে যায়, তেমন হচ্ছে যখনই আপনার লে অফটা ওয়ার্কারদেরকে ঘোষণা করা হবে, কারখানা বন্ধ ঘোষণা করা হবে মহামারীর কারণে, তখন কিন্তু অটোমেটিক্যালি অন্য দিনগুলা সবগুলাই কিন্তু আপনার স্থগিত হয়ে সবগুলাই আপনার বাতিল হয়ে গেল। বাতিল হয়ে তখন থেকে কিন্তু লে অফ হিসাবে চলে আসলো এবং লে অফের কম্পেনসেশনের মধ্যে চলে আসলো হিসাবটা। আর ঈদের বোনাসের ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আপনার লেবার লতে কিছু বিষয় আছে যেটা হচ্ছে যে অ্যাচিভ করে। এখানে আপনার যদি আমাদের ঈদ বোনাসটা এরকম থাকতো আইনের মধ্যে যে এই ঈদে দিতে হবে, যদি দেখা যেত যে সুনির্দিষ্টভাবে একটা ইভেন্টের উল্লেখ থাকতো এবং ওই ইভেন্টটা যদি ইয়ার মধ্যে পড়ে যেত, আপনার লে অফের মধ্যে পড়ে যেত, তাহলে ওটা ল্যাপস হয়ে যেত। কিন্তু এখন আমাদের লতে যেভাবে বলা আছে যে 1 বছরে 2টা এনশিওর করতে হবে। এখন যদি কোনো কারণে অর্গানাইজেশনে লে অফ ঘোষণা হওয়ার পরে যদি লে অফ থেকে ব্যাক করলে এটা অটোমেটিক্যালি রাইটটা আবার কিন্তু এটা উঠে যাবে, কারণ এটা তো বলা আছে যে আপনি 1 বছরে 2টা এনশিওর করতে হবে। যেহেতু 1 বছরে 2টা এনশিওর করতে হবে, কোন সময় এনশিওর করতে হবে ওটা বলা নেই। আপনার অর্গানাইজেশন রান করলেই আপনার দেখা যাবে যে এটা আপনার 1 বছরের মধ্যে 2টা আপনার যে কোনো ইভেন্ট ধরেই আপনার পেমেন্ট করতে হবে, যার জন্য হচ্ছে আপনার ঈদের বোনাসের বিষয়টা কখনোই কোনো মতেই ল্যাপস হবে না, ওইটা থাকবে। আর মাতৃত্ব কল্যাণের সুবিধাটা একটু জি আপনি বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, মাতৃত্ব কল্যাণের সুবিধার ক্লারিফিকেশন তো আসলে এটা একটু জটিল। এখানে ভিতরে অনেকগুলো কোশ্চেন হতে পারে। এখন কোশ্চেন যদি আসে আমি অবশ্যই আনসার করব, কিন্তু ওটা তো আসলে এমনিতে মাতৃত্ব কল্যাণ পাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে ল্যাপস হয় পাওয়ার অধিকার। এখন স্পেসিফিক কোশ্চেন যদি কারো থেকে থাকে বা কেউ যদি কোশ্চেন করে, তাহলে সেই কোশ্চেন ধরেই আনসার করবো আর কি। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। আমরা দেখি যে পরের কোশ্চেন আসবে নিশ্চয়ই, যদি কারো সেরকম জানা থাকে। আমি একটা কোশ্চেন দেখছিলাম যে সাব্বির স্যার বলছে, মিস্টার এম সাব্বির আলী স্যার, হাউ ক্যান উই প্রোটেক্ট টু রিডিউস ম্যান পাওয়ার ইন কোম্পানি? বোধহয় এটা এই যে লকডাউনের কারণে যেসব জায়গা ডাউনসাইজিং হচ্ছে সেটা নিয়ে বলছে। স্যার ভাই যদি একটু আলোচনা করতে। এটা খুব সিম্পল প্রিন্সিপাল, আমি ছোট্ট ভাবে বলি। সেটা হচ্ছে যে লকডাউন যখন হয় কোম্পানির, আসলে আমরা যেখানে চাকরি করি, কোম্পানি যদি প্রোডাকশন না থাকে তাহলে তো সবচেয়ে বড় মানে আমার প্রতিষ্ঠানের বড় উদ্দেশ্য হচ্ছে আগে প্রোডাকশন হবে, তারপরে সেটা সেল হবে, সেটা দিয়ে রেভিনিউ আমরা আর্ন করব। প্রোডাকশন যদি না থাকে, অর্গানাইজেশন যদি লকডাউন অবস্থায় যদি লে অফে যায়, যদি অর্গানাইজেশন,
যদি কোনো কারণে লে অফে যায়, সেক্ষেত্রে সাময়িকভাবে কি হয়, অর্গানাইজেশন বন্ধ থাকে সাময়িকভাবে, উৎপাদন হয়তো হয় না, কিন্তু সেখানে মালিক যে পুঁজি নিয়ে ব্যবসা বিনিয়োগ করেছে তারও যেরকম মনে করেন যে কিছুটা তার দিক দেখা হয়, সিমিলারলি যে ওয়ার্কার লে অফ হলো সেও কিন্তু একটা ক্ষতিপূরণ নিয়ে মোটামুটি ভাবে এক্সিস্টেন্সে থাকতে চেষ্টা করে, মালিক এবং শ্রমিক দুই পক্ষই তখন এক্সিস্টেন্সে থাকতে চেষ্টা করে খরচ কিছুটা কম করে। তবে এই যে ম্যান পাওয়ার রিডিউসের কথা যেটা বলছি সেটা হচ্ছে যে যদি এই সাময়িক অসুবিধা কেটে যাওয়ার পরে যদি প্রোডাকশন আবার শুরু হয়ে যায়, আস্তে আস্তে অর্গানাইজেশন যদি তার জীবন আবার ফিরে পায়, সেক্ষেত্রে ম্যান পাওয়ার রিডিউসের প্রশ্ন আসে না। ম্যান পাওয়ার রিডিউসের প্রশ্নটা শুধু তখন আসে যখন দেখা যায় যে তার কোনো কারণে মনে করেন যে তার বিজনেস হয়তো শ্রিঙ্ক করেছে, বিজনেসের ক্ষেত্র কমে গিয়েছে, উৎপাদনের ক্ষেত্র কমে গিয়েছে, সেই ক্ষেত্রে যদি মালিক যদি মনে করে যে না আমার বিজনেস অপারেশনের স্বার্থে এই পার্টিকুলার ইউনিটটা আমার এখন লাগছে না, তাহলে সে চিন্তা করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় আমার এখন লোক কমাতে পারি। তাছাড়া নর্মাল অবস্থায় অর্গানাইজেশন যেভাবে চলছিল সেভাবে যদি অর্গানাইজেশন চলে, ম্যান পাওয়ার রিডিউসের কোনো প্রশ্ন আসে না। ম্যান পাওয়ার রিডিউসের ব্যাপারটা তখনই অ্যাপ্লিকেবল যখন কোনো কারণে অর্গানাইজেশনে মনে করে মালিক যে আমার এই অংশটার আমি উৎপাদনে, একটা ফ্যাক্টরি এখন আর উৎপাদনেই নাই টোটালি, তো ন্যাচারালি তখন সেখানে ম্যানপাওয়ার থাকার প্রশ্ন আসে না, তখন সেখানে সেপারেশন প্রসিডিউরের কথা আসে, তখন সেখানে ছাঁটাইয়ের প্রশ্ন আসে, তখন সেখানে অন্যান্য বিষয়গুলো আসে। আমি বোঝাতে পারলাম কি? জি জি জি, থ্যাংক ইউ সাবির ভাই। আসলে মানে যেটা ওনারা জানতে চাচ্ছে সেটা বোধহয় আপনি রাইটলি অ্যাড্রেস করেছেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরেকটা বিষয় যেটা জানতে চাই, মানে যখন আমি এমপ্লয়ি, আমার চাকরিটা চলে যাচ্ছে, তখন এইচআর এর যে রোল, ওই পার্টটা বোধহয় ওনার একটা আগ্রহ ছিল, যতটুকু আমার কাছে মনে হয়, যে এইচআর কিভাবে এটাকে প্রোটেক্ট করতে পারে যে তাদেরকে যাতে ছাঁটাই করা না হয়। খুব সিম্পল আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এইচআর আসলে এমপ্লয়ি অ্যাডভোকেট এন্ড এমপ্লয়ার অ্যাডভোকেট দুই দিকেই কিন্তু অ্যাডভোকেসি করতে হয়। এইচআর চাইলেই, উৎপাদন নাই, ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে, দেশে মহামারী, এইচআর চাইলেই বলতে পারে না যে না সবার সব এখানে কোনো কারণে মালিক দেখলো যে তার, আজকে যদি আপনি সার্ভিস সেক্টর ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, হোটেল রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, আপনি যদি ট্রাভেল ট্যুরিজমের কথা চিন্তা করেন, যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত এই মহামারীর কারণে, অনেকে হয়তো যারা প্রোডাকশন করে কেউ না কোনো ভাবে কোনো টু সাম এক্সটেন্ট তারা প্রোডাকশন কন্টিনিউ করতে পারছে, বাট ওই ইন্ডাস্ট্রিগুলির কথা চিন্তা করেন, তো ওখানে যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির মালিকের কথা আগে চিন্তা করতে হবে, যিনি পুঁজি বিনিয়োগ করেছেন তার স্বার্থটা কিন্তু চিন্তা করতে হবে, কারণ যদি তিনি যদি না থাকেন তাহলে অর্গানাইজেশনের অস্তিত্বই না থাকলে আমরা কিভাবে টিকে থাকবো। সেই জন্য ইট ইজ বেটার যে আমাদেরকে সাপোর্ট করতে হবে ম্যানেজমেন্টকে, যে আমরা এইচআর দুই পক্ষের অ্যাডভোকেট হিসেবে ম্যানেজমেন্টের এক্সিস্টেন্স আমরা চাবো, এট দি সেম টাইম আমরা চেষ্টা করব যে আমরা সহনীয় পর্যায়ে, যে ঠিক আছে আমাকে লে অফ করা হয়েছে, অলরাইট আমি এটা মেনে নিয়ে আপাতত এই সাময়িক সময়ের জন্য আমি হয়তো কম ক্ষতিপূরণ, কিছুটা ক্ষতিপূরণ পাচ্ছি, আবার ঠিক হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে এই ম্যান পাওয়ার রিডাকশনের ব্যাপার যেটা, এখানে চাইলেই এইচআর কোনো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারে না। যেটা করতে পারে এইচআর কিছু অল্টারনেটিভ জেনারেট করতে পারে, মালিককে বলতে পারে যে হ্যাঁ এটা একটা অল্টারনেটিভ হতে পারে, এটা একটা অল্টারনেটিভ হতে পারে, ঠিক আছে। তো এই পর্যন্ত এইচআর এর ক্ষমতা আমি মনে করি। সাবির ভাই, আপনি ছেড়ে ছেড়ে যাবার আগে আপনার জন্য আরেকটা কোশ্চেন এখানে আসছে। শুভ মোহাম্মদ আলামিন জানতে চাচ্ছে যে শ্রম আইন প্রণয়নের উদ্দেশ্য কি শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা করা নাকি মালিক পক্ষের স্বার্থ দেখা? প্রশ্নটা করছি জনাব এম সাব্বির আলীকে। প্রশ্নটা যেহেতু আপনাকে করেছে, একটু ছোট করে বলেন, কারণ এটা লং ডিসকাশনের বিষয়। আমি বলে ফেলেছি, বাট আবারও বলছি, সেটা হচ্ছে যে এইচআর ইজ অ্যান অ্যাডভোকেট অফ এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি, একদিকের না কিন্তু দুই দিকের অ্যাডভোকেট কিন্তু এইচআর। সো এটা খুব কঠিন একটা রোল, ইটস লাইক অ্যান আম্পায়ারিং রোল, বাট অ্যাডভোকেট আর আম্পায়ারের মধ্যে ডিফারেন্স হলো আম্পায়ারকে ইয়েস নো বলে দিতে হয় যে কোনো এক পক্ষের রায় চলে যায়, বাট এইখানে এইচআর কে বেসিক্যালি নেগোশিয়েট করতে হয় দুই দিকেরই অ্যাডভোকেট হিসেবে। একটা জিনিস মনে রাখতে হবে সবসময় যে আপনি কোনটা আগে, আগে মালিক যদি টিকে থাকে, তার পুঁজি যদি থাকে, তার ব্যবসা যদি থাকে, তাহলে আমি এইচআর এবং আমার অন্যান্য অর্গানাইজেশনের সবাই টিকে থাকবো। সো এখানে ইট ইজ অল অ্যাবাউট যে নেগোশিয়েট করাটাকে যাতে আমরা লজিক্যালি আমরা যেন কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত না করি, আমরা চেষ্টা করি মালিককে এটা বোঝানোর জন্য যে এটা তার মিনিমাম অধিকার, আমাদের সেটা দেওয়া উচিত। এই কাজটা কিন্তু এইচআর সবসময় করে থাকে। থ্যাংক ইউ সাবির ভাই, অনেক ধন্যবাদ। আমাদের কাছে আরেকটা কোশ্চেন আসছে। মোহাম্মদ আলী আশরাফ বলছেন কেদার ভিত্তিক সার্ভিসের কথা মালিকেরা কখনো চিন্তা করবে না, বরং চলমান প্রসেসে এইচআর কমপ্লায়েন্স টিম থাকবে কিনা সেটাই সন্দেহ।
একটা ভালো কোশ্চেন আমি বলবো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সাবির ভাই, আপনি আসার আগে আমরা বলছিলাম যে মাই জবস এই প্রোগ্রামটি থেকে প্রতি প্রোগ্রামে 2জন করে আহ, দুইটি পোস্টকে মানে আহ, নির্বাচন করেন। আপনারা দুজনকে নির্বাচন করবেন, যাদেরকে আমরা একটা বিশেষ পুরস্কার দিতে চাই মাই জবসের পক্ষ থেকে। তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যাকে আপনাদের শ্রেষ্ঠ প্রশ্নকর্তা হিসেবে মনে হবে তাদেরকে আমাদেরকে একটু নামটা বললে আমরা ডিক্লেয়ার করে দেবো, তারা আমাদের কাছ থেকে এই পুরস্কারটি গ্রহণ করবেন। তবে এই কোশ্চেনটা বোধহয় আমার মনে হয় যে আপনি যদি একটু টাচ করতেন, তারপরে আমি বাবুর ভাইয়ের কাছে যেতাম। যে ক্যাডার ভিত্তিক সার্ভিসের কথা বলা হচ্ছে, মালিকটা চিন্তা করবে না, যেখানে বলা হচ্ছে যে এইটা কমপ্লায়েন্স টিমই থাকবে না, সেটাই তাদের সন্দেহ। আমি আবারও যে প্রশ্নটা ফিরে যেতে চাই প্রসঙ্গে, সেটা হলো যে এক্সিস্টেন্স অফ বিজনেস। আমার বিজনেস একটা ফিল্ড, সেই ফিল্ডে আমরা একটা এস্টাবলিশমেন্ট করি কিছু আইদার ম্যানুফ্যাকচারিং করার জন্য অথবা সার্ভিস জেনারেট করার জন্য, যে কোনো একটা। সো আমি হয় উৎপাদন করবো, নাহলে সেবা প্রডিউস করবো, যে কোনো একটা করবো। সো যদি আমার সেবা প্রডিউস না থাকে, আমার উৎপাদন যদি থেমে থাকে, তাহলে সেই জায়গাটাতে আমি কি করব? সেই জায়গাটাতে আমি করব, আমি আইন বলেছে যে 45 দিন পর্যন্ত ক্ষতিপূরণ দিবে একভাবে, আর তারপরে লে অফ হয়ে গেলে আর তারপরে আরো 15 দিন পর্যন্ত ক্ষতিপূরণ দিবে, এবং এরপরেও যদি কন্টিনিউ, সেক্ষেত্রেও ক্ষতিপূরণের কিছু সিস্টেম আছে। অথবা যদি মালিক দেখে যে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী চালাতে পারবে না, তাহলে মালিক তখন রিট্রেসমেন্টেও সে চলে যেতে পারে, যে ছাঁটাইয়ের প্রশ্ন তখন আসতে পারে যে আমি ব্যবসায়ী আর করছি না, এটা ক্লোজ ডাউন করে দিচ্ছি। এখন এইখানে এইচআর কমপ্লায়েন্স টিম থাকবে কি থাকবে না? যদি বিজনেস থাকে, এইচআর কমপ্লায়েন্স টিম থাকবে অবশ্যই, আমি মনে করি। ব্যবসা যদি থাকে, কমপ্লায়েন্সও থাকবে, এইচআরও থাকবে, এটাই আমার বিশ্বাস। জি বাবু ভাই, যদি আপনি আপনি আসলে আপনার প্রসঙ্গে কথাটা এসেছে, তো আপনি যদি আরেকবার একটু আজ করতেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনের সাথে আমি অ্যালাইনমেন্ট করে বলছিলাম যে প্রাইভেট সার্ভিস কমিশন করা যায় কিনা। হ্যাঁ, যেখানে হচ্ছে যাই বিসিএস ক্যাডার যেমন আছে, বাংলাদেশ সিভিল সার্ভিস, হ্যাঁ একইভাবে বাংলাদেশ পাবলিক প্রাইভেট সার্ভিসও হইতে পারে। যেমন ধরেন আপনার আরজেএসি অর্থাৎ প্রাইভেট যে সকল স্কুলের টিচাররা আছে, এদের একটা নিবন্ধনের প্রক্রিয়া গভর্নমেন্ট চালু করছে। হ্যাঁ, ওটা প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কত, যদি যেহেতু আমাদের হচ্ছে মানব সম্পদটাই হচ্ছে মূল চালিকা শক্তি বাংলাদেশের। হ্যাঁ, এটা হচ্ছে যাই রেভিনিউ জেনারেট করার জন্য এবং সোসাইটিকে সামনের দিকে নেওয়ার জন্য আমাদের এটাই হচ্ছে একমাত্র সম্পদ, যেটাকে আমরা অর্গানাইজ করে, যেটা থেকে সম্ভাবনা বের করে নিয়ে এসে মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখন যদি আমরা শিল্প সেক্টরটা ডেভেলপ চিন্তা করি, তাহলে কিন্তু ওই উপরের লেভেলে যে লোকগুলা নেতৃত্ব দিচ্ছে, যারা ম্যানেজমেন্টের পার্ট, হ্যাঁ ওই লোকগুলোকে কিন্তু অর্গানাইজ ওয়েতে নিয়ে আসতে হবে এবং ওদেরকে একটা অনারের জায়গায় নিয়ে আসতে হবে, এবং ওদের প্রফেশনটা যে একটা সম্মানের জায়গা, এটা কিন্তু চিন্তা ওদের মাথায় ঢুকাইতে হবে। তাইলে কিন্তু আপনার সেক্টরটা ডেভেলপমেন্ট হবে। এবং আমি কিন্তু এই বিষয়ে, আমি যে কথাটা বলছি, এই বিষয়ে আমি যথেষ্ট আশাবাদী যে অদূর ভবিষ্যতে কোনো এক সময় দেশে বাংলাদেশ প্রাইভেট সার্ভিস কমিশন এরকম কিছু হবে, এবং এই প্রাইভেট সার্ভিসে যে সকল প্রফেশন গুলো আছে এগুলোকে ওয়েল অর্গানাইজ করে, এগুলো সিভিল সার্ভিস টাইপের ইয়ে হইতে পারে, কনসেপ্টে আসতে পারে। আর যেটা বলা হচ্ছে যে এইচআর বা কমপ্লায়েন্স থাকবে কি থাকবে না, এটা আসলে একটা অবান্তর চিন্তাধারা। যদি ব্যবসা করতে হয়, হ্যাঁ ব্যবসা যদি করতে হয়, অর্গানাইজেশন যদি থাকে, অর্গানাইজেশনের মধ্যে কাজ থাকবে, আর ওই কাজ সম্পাদনের জন্য লোক লাগবে, আর ওই লোকগুলোই হচ্ছে এইচআর অ্যাডমিন এই নামে না থাকুক, যে কোনো নামে দিয়ে হইলো এইচআর অ্যাডমিনের কাজ করাইতে হবে। ওই কাজ যতদিন থাকবে ততদিন কিন্তু ওই লোক লাগবে, আর ওই লোক দিয়ে কাজ করাইতে হবে। এখন ডিপার্টমেন্ট থাকবে কি থাকবে না, এটা আসলে নাম মানে হ্যালো মানে নামের প্রশ্নে হয়তো বা এদিক ওদিক হতে পারে, কিন্তু কাজ যতদিন থাকবে ততদিন এই ডিপার্টমেন্ট থাকবে। এখানে আসলে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নাই। তবে আমার মতে এটাই হচ্ছে, যারা আমরা পেশাজীবী আছি তারা কিন্তু এখন অনেক বেশি প্রতিযোগিতার সামনে হবে। এই প্রতিযোগিতা আপনার মোকাবেলা করার জন্য যে আমরা কতটুকু প্রস্তুত। এখন দেখা গেল যে আমি শুধুমাত্র ডিপার্টমেন্ট বিলীন হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে, এরকম চিন্তা করে হাই হুতাশ করছি, কিন্তু আমি নিজেকে কতটুকু রেডি করতেছি যে আমি অর্গানাইজেশনের যে চাহিদা ওইটা মিট আপ করার জন্য আমার মধ্যে কতটুকু স্কিল বিল্ড আপ করতে পারছি, ওইটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এখন যদি আমাকে ক্যাপেবল করে তুলি, তাহলে দেখা যাবে যে আমাকে আসলে বাদ দিয়ে অর্গানাইজেশন চলবে না। এটাই কিন্তু দেখা যাবে একটা সময় পর আমার মধ্যে ওই কনফিডেন্স চলে আসবে, এবং প্রফেশনাল লোকজন কিন্তু ওইভাবেই সামনের দিকে যায়। আর এ ধরনের হতাশাজনক চিন্তা করার কিছুই নাই।
দেখা যাবে যে যেহেতু আমরা প্রাইভেটে চাকরি করি, এক জায়গায় না হয় আরেক জায়গায় জব অ্যাভেলেবেল হয়ে যাবে পরিস্থিতি স্বাভাবিক হলে, ডিপার্টমেন্ট থাকবে না। আসলে এটা আমার কাছে মনে হচ্ছে এটা আসলে একটা অবাস্তব চিন্তাধারা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ বাবু ভাই। আসলে চিন্তা ভাবনাটা আসলে কি জানা হচ্ছে, কারণ হলো যে যেভাবে বিশেষ করে এইচআর এর লোকজনের চাকরি চলে যায়, এই যারা এইচআর এর কাজ করে তাদের ভয়ের জায়গাটাই সেরকম যে কারো চাকরি যায় না, প্রোডাকশনের লোকে চাকরি যায় না, কিন্তু এইচআর এর চাকরি যায়। এটা আমাদের দেশে আসলে একটা কমন ফেনোমেন আমরা দেখি যে আসলে মার্কেটিং ম্যানেজার ছাড়া অনেকদিন চলে না, কিন্তু একটা এইচআর ম্যানেজার ছাড়া অনেকদিন চালাতে পারে কোম্পানি, কিংবা একটা প্রোডাকশন ম্যানেজার ছাড়া যেহেতু কোম্পানি চালানো যায় না, কিন্তু এইচআর 2-1 বছর না থাকলে কোনো সমস্যা হয় না। সাবির ভাই বোধহয় আমার সাথে একমত হবেন। এইটা হয়তো আমাদের রোলটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম, তারপর সাব্বির ভাইকে দিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে সাব্বির ভাইয়ের একটা কথা কোটেশন করব আমি। সাব্বির ভাই বলতেছে যে এইচআর হচ্ছে এমন একটা রোল প্লে করে, সে হচ্ছে ওয়ার্কারের পক্ষেও অ্যাডভোকেসি করতে হয়, আবার মালিকের পক্ষে অ্যাডভোকেসি করতে হয়। আসলে ব্যাপারটা একটু জটিল। হ্যাঁ, যখন আপনি ধরেন কোন একটা পক্ষ নিয়ে যখন ওকালতি করা হয়, তখন কিন্তু ইজিলি আপনি যে কোনো একটা পক্ষকে বাদ দিতে পারেন। হ্যাঁ, যখন আপনি সব দিকের পক্ষর স্বার্থ দেখতে হবে, তখন ব্যাপারটা এতই জটিল। ওই জটিলতার কারণে এইচআর এর চাকরিটা সবসময় সংকটের মধ্যে থাকে। আসলে কখন যে কার স্বার্থটা বেশি রক্ষা হয়, কখন যে কার স্বার্থটা কম রক্ষা হয়, এটা আসলে আমরা তো সবসময় চেষ্টা করি বিষয়টা ভালোভাবে করতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের চিন্তাধারাটা হয়তো বা আমরা ওইভাবে ম্যানেজমেন্টকে বুঝাইতে পারি না, যার জন্য দেখা যায় যারা ওইভাবে বুঝাইতে পারে না বা তাদের নিজস্ব কনসেপ্ট গুলা, এইচআর এর লোকজনের কনসেপ্ট গুলো ম্যানেজমেন্টের কাছে সেল করতে পারে না, তারা তাদের জব গুলো আসলে রিস্কে পড়ে যায়। তো সাবির ভাই বলবে এই বিষয়ে, আমি আসলে সাবির ভাই কথাই কোট করলাম। আচ্ছা সাবির ভাই, সাবির ভাই আমাদেরকে একটু শর্ট করে বাবু রাইটলি অ্যাড্রেস করবেন। জি জি, এটা বাবুরের প্রশ্ন। আমি আপনার আগের প্রশ্নে যদি আপনি সাপ্লিমেন্ট কিছু দিতে চান। হ্যালো, কোনটা? আমি বাবুর যেটা বলেছি আমি মনে করি যে এনাফ। আচ্ছা, আমরা তাহলে এই পরের কোশ্চেনটাতে যাই। মানব সম্পদ বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে অনেক কিছু করা সম্ভব। দেশের প্রাইভেট সেক্টরে যথেষ্ট উন্নতি হয়েছে, আরো করবে। স্ব বিভাগ যদি তার নিজ নিজ কাজ স্বার্থহীন ভাবে করতে পারে, তবে অনেক দ্বিধাদ্বন্দ্বের অবসান হবে বলে আশা করি। আর ধন্যবাদ আপনাকে। আসলে ওনার কোনো কোশ্চেন না, উনি মন্তব্য করেছেন, আমরা আপনার কথার সাথে একমত। আসলে সেটাই সম্ভব, যদি এইচআর ভালোভাবে কাজ করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের মতামত ঠিক মতো দিতে পারে, তাহলে সে আসলে দুই পক্ষের জন্য কাজ করছে। এটা সাবির ভাই বলেছেন, আর আমাদের অন্য বক্তা বাবুল ভাই একই কথা বলেছে, আমরা সবাই সেটাই বিশ্বাস করি। আমাদের পরের কোশ্চেনে আশরাফ আলী সাহেব আবার একটা প্রশ্ন করেছে, বাংলাদেশ প্রেক্ষাপটে মালিক কাউকে চাকরিতে রাখতে না চাইলে এইচআর, অ্যাডমিন এবং কমপ্লায়েন্স টিমের বাবারও শক্তি না তাকে চাকরিতে বহাল রাখার। এইচআর, অ্যাডমিন এবং কমপ্লায়েন্স টিম যতভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য জোর খাটিয়ে রিজাইন লেটার সাইন নিয়ে মালিকের বাহবা কুড়ায়। এটা আসলে যেহেতু আমরা এইচআর এর কাজ করি, ইনস্ট্রাকশন তো টপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সিকিউট করতে হবে, কিন্তু সেটা অবশ্যই আইনের মধ্যে থেকে। জি বাবুল ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, এটা আসলে একটু কনসেপচুয়ালি উনি একটু, আমার কাছে মনে হচ্ছে ওনার কোশ্চেনটা একটা জায়গায় উনি মিসিং করে গেছে। সেটা হচ্ছে যে প্রত্যেক জিনিসের কিন্তু আপনার ডেলিগেশন থাকে, অথরাইজেশন থাকে এবং হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এখন ক্ষমতাটা আসলে কিভাবে হস্তান্তরিত হয়েছে এটা একটা ব্যাপার। যেমন লেবার লতে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট আপনি ইনস্টিটিউশন চালানোর জন্য ক্ষমতা অথরাইজ করছে ম্যানেজমেন্টকে, প্রাইভেট কোম্পানি। এখন এই ম্যানেজমেন্টে আমরা যারা এইচআর নিয়ে কাজ করি, হ্যাঁ, আমরা কিন্তু নিজেদের কনসেপ্ট নিয়ে চলার কিন্তু কোনো সুযোগ নেই, আমরা হচ্ছে মাঝখানে কোনো একটা জায়গায় কাজ করি। হ্যাঁ, এখানে টপ ম্যানেজমেন্টে যে চিন্তাধারা থাকবে, যে কনসেপ্ট থাকবে, ওটা কিন্তু বিজনেসের সাথে একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট থাকে। ওই স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের সাথে কিন্তু পুরো ব্যাপারটা একটা লিঙ্ক আপ থাকে। এখন আমি কেন মাঝখানে চিন্তা করবো যে ম্যানেজমেন্ট কি চিন্তা করতেছে, ওইটার বাইরে গিয়ে আমি কোনো কিছু চিন্তা করব? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি মনে করি যে ম্যানেজমেন্ট ঠিকভাবে চিন্তা করতেছে না, তাহলে কিন্তু আমাকে অর্গানাইজেশনের মধ্যে আমার যে কনসেপ্ট আছে ওইটা আমি প্রথমে টপ ম্যানেজমেন্টের কাছে সেল করতে পারতে হবে। যে আমাকে টপ ম্যানেজমেন্টের কাছে গিয়ে কনভিন্স করার চেষ্টা করতে হবে যে এই 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 পয়েন্টে আপনারা যেটা চিন্তা করতেছেন এটা বিজনেসের জন্য হার্মফুল, এবং বিজনেস কখনো রান করতে পারে না এইভাবে, এবং গভর্নমেন্টের যে ডেলিগেশন আছে এর বাইরে গেলে আমাদের জন্য এই এই প্রবলেম হইতে পারে। এখন ওই বিষয়টা যদি আমরা ওইভাবে আপনার মানে
ক্লিয়ার করতে না পারি ম্যানেজমেন্টকে, আমাকে কেন ধরেন ম্যানেজমেন্টের বাইরে গিয়ে চিন্তা করতে হবে যে আমি কোনো কিছু করে ফেলবো? কারণ আমার কাছে তো ধরেন এইচআর অ্যাডমিনের লোক হিসেবে অথবা মিড লেভেল, আমরা যারা ধরেন মিড লেভেলে কাজ করে ওদের কাছে তো এরকম মিরাকল বা আশ্চর্যজনক শক্তি বলে এরকম কোনো কিছু নাই যে যেটা দিয়ে জাদুর কাঠি দিয়ে কোনো কিছু করে ফেলবে। কারণ এটা নিজেকে সবসময় কিন্তু চিন্তা করতে হবে সীমিত পরিসরে, মানে নিজের মধ্যে যতটুকু ক্ষমতা আছে, যতটুকু আপনার কাজ করার মতো দায়িত্ব কর্তব্য যতটুকু বন্টন করা হয়েছে ততটুকুর মধ্যে থেকে চিন্তা করতে হবে। আর প্রফেশনের বাইরে গিয়ে চিন্তা করতে হলে সেটা হচ্ছে যায় ব্যক্তিগত ইমোশন। এখন আপনি যদি প্রফেশনের সাথে ব্যক্তিগত ইমোশনটা যদি মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি মানে প্রফেশনাল হিসাবে কিন্তু নিজেকে ওইভাবে আত্মপ্রকাশ করতে পারবেন না। কারণ ম্যানেজমেন্টে যদি চিন্তা করে, কারণ ম্যানেজমেন্ট তো কখনো বিজনেস রান করুক অথবা বিজনেসে আপনার বিজনেসটা সাস্টেন করুক না করুক এটা চাইবে না। ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে যে আমার বিজনেসটা সামনের দিকে যাক এবং এটা সাস্টেন করুক। এবং ম্যানেজমেন্টে যদি কোনো একটা বিষয়ে ডিসিশন দেয় কাউকে বাদ দিতে হবে অথবা কাউকে রাখতে, তাহলে ওটার পিছনে ম্যানেজমেন্টের কাছে কোনো না কোনো একটা লজিক আছে। এখন আমি কিন্তু মাঝখানে থেকে আমাকে প্রথমে লজিকটা বোঝার চেষ্টা করতে হবে, এবং ম্যানেজমেন্টের লজিকটা ভুল হইলেও কিন্তু আমাকে কিন্তু সেটা নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে, কিন্তু আমাকে কেন আইসোলেটেড চিন্তা করতে হবে? এটাই হচ্ছে আমার কথা। একটাই কথা সংক্ষেপে আমি অ্যাড করি এটার সাথে বাবু, সেটা হলো যে পুরো ব্যাপারটা হচ্ছে দ্বিপাক্ষিক, তৃতীয় কোনো পক্ষ নাই এখানে, মালিক এবং কর্মচারী। এই দ্বিপাক্ষিক ব্যাপারে একটা চুক্তি দ্বারা নির্ধারিত হয়, সাধারণত অ্যাপয়েন্টমেন্ট লেটারের মাধ্যমে এগুলো রেগুলেট হয়। যেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না, হয়তো সেখানে লেবার ল দ্বারা গাইডেড কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আমারও যদি ভালো না লাগে, আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়ে যখন চলে যেতে চাবো তখন কিন্তু মালিক আমাকে চেষ্টা করলেও কিন্তু আটকাতে পারবে না, আমি চলে যেতে পারবো, কারণ আমার চলে যাওয়ার অধিকারও কিন্তু আইনে বলা আছে। সিমিলারলি মালিকের হাতেও ওই অথরিটিটা দেওয়া আছে, সেও যদি মনে করে কোনো ব্যক্তিকে তার দরকার নেই, সেও চাইলে বলতে পারে যে তোমাকে আমার দরকার নেই, সেটাকেই যেটা টার্মিনেশন সিম্পলিসিটর যেটাকে বলা হয়, সেটা ম্যানেজমেন্টও চাইলে করতে পারে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে ডিমান্ড এন্ড সাপ্লাই এইটা মাথায় রাখতে হবে। আপনি উন্নত দেশে এই ধরনের সেপারেশন কেসগুলো যেভাবে হয় আমাদের দেশে সেভাবে হয় না। আমাদের দেশে যেহেতু জবের ডিমান্ড কম, সাপ্লাই বেশি, সুতরাং এই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে যেটা হয় যে যিনি চাকরি হারান ম্যানেজমেন্টের কোনো সিদ্ধান্তের কারণে, তাকে সাময়িকভাবে অসুবিধায় পড়তে হয়। কিন্তু এখানে আসলে করার কিছু থাকে না, যদি ম্যানেজমেন্ট চায় তাকে রাখবে না, সেক্ষেত্রে আসলে করার কিছু থাকে না। যুক্তিযুক্ত হবে ম্যানেজমেন্ট আইদার তাকে কারণ দেখিয়ে যদি বলে হ্যাঁ কারণ দেখিয়ে সে সেপারেশন হতে পারে, সেক্ষেত্রেও তাকে কম্পেনসেশন দিবে কিংবা সিভিয়ারেন্স পে দিবে। আর যদি কারণ না দেখিয়েও যদি তাকে সেপারেট করে, সেক্ষেত্রেও নিয়ম আছে, আইন অনুযায়ী সেপারেট করা যেতে পারে। ধন্যবাদ সৈয়দ ভাই। আমাদের কাছে এর মধ্যে দুটা কোশ্চেন আসছে, আমি কোশ্চেনে যেতে চাই। প্রথম কোশ্চেনটা হলো একজন ফারজানা হুসাইন আমাদেরকে জানতে চাইছেন, কখনো এমডি যদি জোর করে দোষী সাব্যস্ত করে বলে ইউ আর নন পারফর্মার, সাডেন পারফর্মার থেকে নন পারফর্মার হয়ে যায়, ইফ ওনার বেশি হয় পক্ষপাতিত্ব চায়, আমি জানি না এটা হয়তো উনি কোনো কারণে কোনো অর্গানাইজেশনে বা অনেক কারো এক্সপিরিয়েন্স থেকে উনি বলছেন। নর্মালি সাবির ভাই, এটা আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন, আমি যতটুকু বুঝি যে একজন পারফর্মারকে আসলে নন পারফর্মার বলার কোনো কারণে নিশ্চয়ই কোথাও একটা কারণ ছিল, সে কারণে হয়েছে। সাবির ভাইয়ের অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করতেন। না, জিনিসটা যেটা এর আগে যে উত্তরটা দিলাম সেটা হলো যে মালিক এবং শ্রমিক কিংবা মালিক এবং কর্মচারী এক পক্ষ যদি কোনো কারণে আরেক পক্ষের উপর অসন্তুষ্ট হয়, আপনি দেখেন ম্যারেজের ক্ষেত্রে কি হয়, ম্যারেজের ক্ষেত্রে দুইজনের যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, কেউ কি ব্লেম করতে পারে ওয়াইফ হাজবেন্ডকে কিংবা হাজবেন্ড ওয়াইফকে যে তোমার দোষ বেশি আমার দোষ কম, বাট যে কোনো ভাবে ওকে এক পক্ষ যদি ইচ্ছা করে যে এটা আর আমরা তারা দে উইল নট স্টে টুগেদার, দে গো ফর সেপারেশন। অর্গানাইজেশন ইজ নাথিং এন এক্সেপশন অফ দ্যাট। সো এখানেও কিন্তু ওই সেপারেশনের এই জন্য ব্যাপারটা আসে, কখনো মালিক ইনিশিয়েট কখনো শ্রমিক ইনিশিয়েটেড। তবে কষ্টকর ব্যাপার হচ্ছে যেহেতু আমরা ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার আবারও রিপিট করি, আমাদের সাপ্লাই প্রচুর, ডিমান্ড কম, চাকরি জায়গা কম, আমরা সেপারেট হয়ে গেলে রিয়েলি এটা একজন এমপ্লয়ের জন্য খুব কষ্টকর ব্যাপার, কোনো সন্দেহ নেই, বাট এখানে আসলে করার কিছু থাকে না। জি, থ্যাংক ইউ। আমাদের সাথে ভাস্কর রঞ্জন সাহা আছেন, উনি একজন সিএফও, আমি পার্সোনালি ওনাকে চিনি। যদি ওনার একটা কোশ্চেন ছিল, হু ইজ দ্য ম্যানেজমেন্ট এন্ড হু ইজ হাউ ইজ ডিফাইন্ড ইন দ্য পার্সপেক্টিভ অফ কারেন্ট ডিসকাশন। এটা বোধহয় বাবুল ভাই আপনার
আপনার কাছে যাবে, একটু যদি বলতেন যে আসলে হুইজ ম্যানেজমেন্ট মানে হাউ উইল ডিফাইন। আসলে ম্যানেজমেন্ট বলতে উনি হয়তো ইন বিটুইন এই বলছেন। কোশ্চেনটার আনসার মনে আমরা প্রথম সেশনে একদম প্রথম দিকে মনে Right. ডিটেলস আলাপ করা হয়েছিল, হয়তো বা উনি মিসিং করে গেছে। তো এটা অবশ্য উনি শুনলে তখন কিন্তু আমার মনে হচ্ছে আপনি এটা তো লাইভ সেশনটা সম্ভবত শেয়ার করবেন, তো ওখানে পাবেন। তবু অলরেডি আমি শেয়ার্ড আরেকবার বলে আছে। দিই, উনি একজন সিনিয়র মানুষ যেহেতু কোশ্চেনটা করছে। এটা আসলে ম্যানেজমেন্ট ডিফাইন করার ক্ষেত্রে আপনার অর্গানাইজেশনাল তো 3টা লেয়ার আছে আমরা যতটুকু জানি। একটা হচ্ছে টপ লেভেলের ম্যানেজমেন্ট, একটা হচ্ছে মিড লেভেল, আর একটা হচ্ছে লোয়ার লেভেল, যেটা হচ্ছে যে একদম গ্রাসরুট লেভেলে, যেটা হচ্ছে শ্রমিকেরা করে। তো আপনার টপ ম্যানেজমেন্ট ডিফাইন করার জন্য এখানে আবার লেভেল লতে আপনার রুলস এর মধ্যে কিছু সংজ্ঞা ইনক্লুড করছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার আবার উচ্চ আদালতের কিছু আদেশ ইয়ে আছে, অর্থাৎ যারা হচ্ছে ক্ষমতা আপনার বিভিন্ন বিষয়ে, যেমন একজন লোককে নিয়োগ দিতে পারে অর্গানাইজেশনে, একজন লোককে ধরেন বরখাস্ত করতে পারে, ছাঁটাই করতে পারে, বেতন বাড়াইতে পারে, কমাইতে পারে, অথবা অর্গানাইজেশনের খরচ বৃদ্ধি করা, খরচ কমানো, মানে এই ধরনের একেবারে সলিড টাইপের যে ডিসিশন গুলা, এগুলা নেয়ার একেবারে অথরাইজড, অর্থাৎ ক্ষমতা থাকতে হবে। শুধু আমাদের কিন্তু অনেক অর্গানাইজেশন আমরা দেখি যেটা রিকমান্ডিং অথরিটি থাকে। রিকমান্ডিং বলতে রিকমান্ড করে, কিন্তু মালিক এটাকে রিভিউ করে ফাইনাল অ্যাপ্রুভ দেয়, কিন্তু ওইরকম হলে হবে না। মালিক থেকে একেবারে অ্যাবসুলেট পাওয়ার দিয়ে দিতে হবে। যদি অ্যাবসুলেট পাওয়ার ডেলিগেট করে থাকে, তাহলে ওইটাই ম্যানেজমেন্টের পার্ট হিসেবে ধরা হয়, পেইডি এমপ্লয় হিসেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবু ভাই। আমরা আমরা একদম সময়ের শেষের দিকে, আমরা আরো অনেকগুলো কোশ্চেন আসছে, আমরা ছোট করে যদি একটু উত্তর দিয়ে যাই, ছোট অল্প অল্প করে। ইজ লেবার ল অনলি ফর ওয়ার্কার্স, ইপিএস এনি ল ফর ম্যানেজমেন্ট স্টাফ? এটা স্যার বাবু ভাই অলরেডি বলেছেন, তারপরে যদি আরেকবার একটু অ্যাটেন্ড করতেন। আক্তার হোসেন সাহেব বলছেন। এটা কি বলতে চাচ্ছে উনি? এটা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য ল, না ওটা বলতে না, চাচ্ছে? বলছে যে হ্যাঁ, ম্যানেজমেন্টের জন্য কোন ল, মানে লেবার ল যদি শুধু ওয়ার্কারদের জন্য হয়, তাহলে ম্যানেজমেন্টের জন্য কোনো আইন আছে কিনা সেটা জানতে চাচ্ছি। আমরা আসলে বিষয়টা প্রথমে বলে গেছি যে এটা আসলে আইন, কিন্তু ম্যানেজমেন্টের জন্য এখন পর্যন্ত মানে অর্গানাইজ হতে কোনো আইন নাই। তবে ম্যানেজমেন্টের জন্য চুক্তি আইনটা হচ্ছে প্রযোজ্য। আর হচ্ছে চুক্তি কোনো কারণে যদি দ্বিপাক্ষিক ভাবে মালিক পক্ষ যদি কখনো লঙ্ঘন করে, অথবা আপনার ম্যানেজমেন্ট স্টাফ যদি কখনো লঙ্ঘন করে, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারে গিয়ে আপনার সিভিল কোর্টে মামলা করে প্রতিকার চাইতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ওয়াইড এরিয়া, যেহেতু ল দ্বারা কোনো কিছু ন্যূনতম, সাব্বির ভাই প্রথমে বলছিল লর মাধ্যমে যে কোনো কিছু ন্যূনতম ভাবে মানে এনশিওর করা হয় রাইটটা কিন্তু ম্যাক্সিমাম কি হবে এটা কিন্তু লতে বলে দেওয়া হয় না। তো যেহেতু এখানে ম্যানেজমেন্ট স্টাফের ক্ষেত্রে কোনো ল নাই, সেক্ষেত্রে এটা অনেক ওয়াইড আর কি। এখন দেখা যায় যে মালিক পক্ষ যেভাবে চিন্তা করে ওইভাবে আসলে অধিকারটা নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে। এবং ওই সাব্বির ভাই যে কথাটা আরো একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে সাপ্লাই এন্ড ডিমান্ডের ব্যাপার আছে। যেহেতু দেখা যাচ্ছে যে জব করার মতো মানুষ অনেক বেশি, কিন্তু জব অনেক কম, যার জন্য দেখা যাচ্ছে যে মানে ম্যানেজমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট কম সুযোগ সুবিধা দিলে অনেক সময় কনসিডার করে লোকজন জয়েন করতেছে, আসলে করারও কিছু নেই। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবু ভাই। এরপরে আমাদের সাথে আরেকজন আছেন, উনি আমাদের জানতে চাচ্ছেন, ফারজানা হোসেন বলছেন, সাবির ভাই, হাউ এইচআর হেল্প টু গেট বেনিফিট জি, ফর সেপারেশন ফ্রম অর্গানাইজেশন? যদি আপনি একটু বলেন। এটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে যেখানে চুক্তি থাকে দুই পক্ষের মধ্যে, চুক্তি অনুযায়ী এইচআর চেষ্টা করে সেপারেশন হয়ে যাওয়ার সময় চুক্তি অনুযায়ী এমপ্লয়ি যেন তার বেনিফিটটা পায়, তার সেপারেশন বেনিফিটটা সে পায়। চুক্তির অ্যাবসেন্সে যদি চুক্তি না থাকে, সেখানে আমরা লর স্কোপ খুঁজি। সেখানে যদি আইদার লেবার ল থাকে, তাহলে লেবার ল দ্বারা আমরা চেষ্টা করি সেটাকে তার বেনিফিটটা দেওয়ার জন্য। যদি লেবার ল না থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের ওই অন্যান্য কোনো আইন যদি প্রযোজ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব বেনিফিটটাকে দেওয়ার জন্য। এটাই হলো সিম্পল গাইডলাইন। থ্যাংক ইউ সাহেব ভাই। বাবু ভাই, একটা কোশ্চেন আমাদের, যেহেতু অনেকগুলো চ্যানেল থেকে এটা প্রচারিত হচ্ছে, একটা কোশ্চেন আসছে, সেখানে যারা উনি জানতে চাচ্ছেন, দ্যার ইজ এ ক্লজ অফ রিটেনমেন্ট অন বাংলাদেশ লেবার অ্যাক্ট ফর গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি। রিডান্ডেন্সির কথা বলছে, শ্রমিক, অতিরিক্ত শ্রমিকের কথা বলা হচ্ছে এখানে। সো ফার আই নো দ্যার ইজ নাথিং, there is nothing clearly mentioned about the redundancy on the
BLA, is there record any proof to say an employer that you are redundant for my organization? মানে আপনি যে রিডান্ডেন্ট ডিক্লেয়ার করবেন এইটার জন্য কোনো প্রুফ দিতে হবে কিনা জানতে চাচ্ছে। আপনার শ্রমিক যে অতিরিক্ত শ্রমিকের কারণে আপনি যে ছাঁটাই করবেন রিট্রেসমেন্টের ক্ষেত্রে, সেখানে কি ধরনের প্রুফ দেওয়া লাগতে পারে সেটা জানতে চাচ্ছি। এইটা আসলে প্রুফ বলতে ম্যানেজমেন্ট তো হচ্ছে আপনার ধরেন চূড়ান্ত অথরিটি অর্গানাইজেশনের জন্য হচ্ছে অ্যাবসুলেট পাওয়ার। যেমন ধরেন গভর্নমেন্ট কি, আমরা যদি রাষ্ট্রের প্রেক্ষাপটে চিন্তা করি, সরকার হচ্ছে সভরেন অথরিটি, অর্থাৎ সরকার যাই বলবে সেটাই চূড়ান্ত। এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এবং শিল্প কারখানার ক্ষেত্রে গভর্নমেন্ট শ্রম আইনের মধ্যে দিয়ে এটাকে কিন্তু পাওয়ারটা ডেলিগেশন করছে। এখন এক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে চূড়ান্ত অথরিটিটা নির্ধারণ করে। এখন ম্যানেজমেন্টের কাজ কি আছে বা কি নাই, কতটুকু টার্গেট আছে এবং কতটুকু অর্ডার আছে, ওইটার বেসিসে ম্যানেজমেন্ট যেভাবে নির্ধারণ করবে যে যদি উনি মনে করেন যে আমার কাজ কমে গেছে এবং কাজ নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রমাণ দেওয়ার কিছু নাই, সেক্ষেত্রে উনি ছাঁটাই করতে পারবে। তবে লতে কিন্তু আবার আরো একটা ওই যাকে ছাঁটাই করা হবে তার পক্ষে কিছু ক্লজ রেখে দিছে, অর্থাৎ যে ভদ্রলোক ছাঁটাই করলো ম্যানেজমেন্ট, উনি যদি 1 বছরের মধ্যে একই পদে যদি নিয়োগ করে, তাহলে কিন্তু ওই যে ব্যক্তিকে ছাঁটাই করা হয়েছে ওই ব্যক্তিকেই আগে নিয়োগ দেওয়ার অফার দিতে হবে। যদি সে যদি নিয়োগ মানে আবার যদি কাজ করতে নতুন লোক না, সে যদি কাজ করতে চায় তাহলে কিন্তু তখন কিন্তু আপনার দেখা যাবে তাকে নিতে হবে। তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানে ওর যদি দরকার না হয় তাহলে ও কেন ছাঁটাই করবে, কারণ ও তো 1 বছরের লোক নিতে পারবে না ওই লোককে নেওয়া ছাড়া। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আরো একটা প্রবলেম হচ্ছে যে মালিক কিন্তু চাইলে ইচ্ছাকৃতভাবে যে কোনো কাউকে ছাঁটাই করে দিতে পারবে না, কারণ মালিক পারবে কাকে ছাঁটাই করতে, যে হচ্ছে সর্বশেষে জয়েন করছে। এখন দেখা গেল সর্বশেষে আমার একটা লোক জয়েন করলো, ওই লোকটার পারফরমেন্স ভালো, এখন তাইলে মালিক কি কখনো কিন্তু ইনটেনশনালি কখনো ওকে বাদ দিতে চাইবে না। তো এটার কারণে এখানে কিন্তু ছাঁটাইয়ের মধ্যে অনেক মেকানিজম আছে। ওটা আমরা যারা চিন্তা করতেছি হয়তো ভাষা চিন্তা করতেছি যে ছাঁটাই মনে হয় ম্যানেজমেন্ট ইনটেনশনালি করে দেয়। ম্যানেজমেন্ট আসলে ছাঁটাইটা ইনটেনশনালি করার সুযোগ কম, কারণ ওইটা ওই ছাঁটাইয়ের পদে লোক নিতেও পারবে না 1 বছরের মধ্যে, এটা যেমন প্রবলেম, তেমন প্রবলেম হচ্ছে আবার ইচ্ছাকৃত কাউকে ছাঁটাই, যে কোনো কাউকে ছাঁটাই করতেও পারবে না। তবে ম্যানেজমেন্ট একটা জায়গায় করার মতো সুযোগ আছে, সেটা হচ্ছে যে টার্মিনেশন করে দিতে পারে 26 ধারায়, অর্থাৎ কোনো কজ ছাড়া একটা লোককে বের করে দিতে পারে। ওই ক্ষেত্রেও কিন্তু মানে লেবার লতে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে আপনার কেউ যদি আপনাকে জোর জবরদস্তি ভাবে কোনো কিছুর জন্য আপনি বাধ্য করাতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে ফিনান্সিয়াল আপনার বেনিফিটেড করে দিতে হবে। তখন কিন্তু ওখানে কিন্তু আবার ফিনান্সিয়াল বেনিফিটটা অনেক বেশি আছে। 4 মাসের আপনার নোটিশের পরিবর্তে টাকা, আবার হচ্ছে প্রত্যেক বছরের জন্য একটা করে বেসিক, ওইভাবে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধার কথা বলা আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে ছাঁটাইয়ের ক্ষেত্রে আমরা যেরকম ভাষা বা ঢালাও চিন্তা করি যে মালিক চাইলে বের করে দিবে, আসলে ওরকম সুযোগ কম। আচ্ছা, থ্যাংক ইউ বাবর ভাই। আমরা লাস্ট আমাদের একটা কোশ্চেন নিতে পারবো আমরা? আমার মনে হয় অলরেডি আমাদের টাইম ক্রস করে চলে গেছি, আমরা শেষ করবো। এখানে নাহিদ আক্তার রনি, উনি একটা প্রশ্ন করেছেন, আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের হচ্ছে এইচআর প্রফেশনাল যারা আমরা প্র্যাকটিসিং এইচআর বলছি তাদের জন্য হচ্ছে একটা কোশ্চেন। হোয়াট অ্যাবাউট ইফ কোম্পানি ইস্যু অ্যাপয়েন্টমেন্ট লেটার and did not let join the selected candidate, the person will lose both ends. What will be the legal stand of the candidates who could not join? মানে হলো যে একটা লোককে আমরা হায়ার করলাম, তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম, কিন্তু সে যখন জয়েন করতে আসলো তাকে আমরা জয়েন করতে দিলাম না, তাহলে আগের কোম্পানিতে চাকরি ছেড়ে দিয়েছে, এই কোম্পানি থেকে জয়েন করতে দিল না, তাহলে তার লিগাল স্ট্যান্ডটা কি হবে, সে কোথায় যাবে, প্রতিকারটা কি পাবে? আমি বলবো? জি প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হয় এটা কিন্তু আমরা কি জানি, এটা হচ্ছে একটা চুক্তিটা হচ্ছে আমি যদি কাজ করি, এক্সিকিউশন করি, সেক্ষেত্রে অর্থাৎ আমাকে কোম্পানি কিভাবে পেমেন্ট করবে এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ। হ্যাঁ, এখন আমি জয়েন করার কিন্তু আমার যে প্রভিশন পিরিয়ড থাকবে 1 দিন পরও কোম্পানি কিন্তু আমাকে বাদ দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা কিন্তু কোম্পানির রাইট আছে, অর্থাৎ আমার ওই কন্ট্রাক্টের মধ্যে ক্লিয়ার করে লেখা আছে। কিন্তু মূল যে জায়গাটা মিসিং এটা হচ্ছে যে কন্ট্রাক্টের মধ্যে কিন্তু এরকম কোনো কথা লেখা নাই যে আমি জয়েন করতে আসলে আমাকে জয়েন করাবেন না।
হ্যাঁ, বা জয়েন না করিয়ে আমাকে একটা হ্যাসেলে ফেলে দিল। এখন দেখা গেল আমি একটা চাকরি ছেড়ে নতুন একটা জায়গায় জয়েন করবো, এই জন্য আমি একটা চাকরি অলরেডি আমার একটা স্টাবলিশ জায়গায় ছিলাম, আমি ওখান থেকে ছেড়ে চলে আসছি। যেহেতু এখানে আমাকে জয়েন করতে দেওয়া হয় নাই, কিন্তু লতে আসলে ওইরকম কোনো সুযোগ নাই। তবে আমার মনে হচ্ছে এখানে ন্যায় বিচারের সাথে, ইকুইটির সাথে এটা হয়তো আদালত পর্যন্ত গেলে কোনো একটা কম্পেনসেশন আদায় করে আনতে পারবে উনি। কারণ উনি যেহেতু একটা জায়গা থেকে, ওনার একটা নির্ধারিত একটা নিশ্চিত জায়গা থেকে ওনার প্রফেশনটা ছেড়ে একটা আশা নিয়ে একটা জায়গায় আসতে চাইলো, এবং দেখা গেল কোম্পানি ওনাকে হঠাৎ করে না করে দিল, এক্ষেত্রে ওনার একটা ফিনান্সিয়াল বড় ধরনের একটা লস হয়ে গেল। এখন এই ফিনান্সিয়াল লসের জন্য উনি ক্লেম করতে পারে, এবং আমার ধারণা আদালত হয়তোবা ন্যায় বিচারের সাথে এবং ইকুইটির সাথে হয়তোবা ওনাকে একটা প্রতিকার দিবে। আচ্ছা, আমরা বোধহয় এই আলোচনাটা এখানে শেষ করতে পারি, কিন্তু আমার আরেকটা প্রশ্ন করতে খুব লো হচ্ছে, যদি 1 মিনিটের মধ্যে আমরা আনসার করতে পারি। বাবু ভাই, অনেক সময় যেটা হয় কোম্পানিতে, আমরা যখন অনেককেই এরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার দেই, কিন্তু ফাইনালি সে জয়েন করলো না, অথচ সে 2 মাস আগে আমাদেরকে বলেছে জয়েন করবে। আরেকজন লোককে আমরা জয়েন করাতে পারতাম, সে জয়েন করলো না, 2 মাস কোম্পানি তার জন্য অপেক্ষা করলো, ফাইনালি জয়েন করলো না। সাব্বির ভাইয়ের হয়তো এক্সপিরিয়েন্স আছে যে অনেক সময় দেখা যায় লোকটা ফাইনালি জয়েন করলো না, সেক্ষেত্রে তো আমাদের আসলে কিছু করার থাকে না অর্গানাইজেশন থেকে। বাবু ভাই যদি বলে, আমরা আজকে ক্লোজ করে দেবো ইনশাল্লাহ এখান থেকে। না, এটা আমি কিন্তু প্রথমেও বলছি যে এই বিষয়ে আসলে কোনো ল নাই, ঠিক আছে? আপনি চুক্তিটা এক্সিকিউট করার পরে যাই আপনি কি করবেন সেটা। এখন ও যদি জয়েন করে 1 দিন পরে চাকরি ছেড়ে চলে আসে, তাহলে কিন্তু চুক্তির ক্লজ অনুযায়ী চলে আসলো, তখন পারফরমেন্স সন্তোষজনক নয়, আপনাকে বাদ দেওয়া হলো, তাহলেও কিন্তু কিছু করা যাবে না, সেটা কিন্তু চুক্তির আন্ডারে হলো কাজ। কিন্তু আপনার জয়েন করার আগের যে ঘটনাটা, আসলে এটা কিন্তু কোনো চুক্তি দ্বারা ডিফাইন না। যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে ওটা যদি কোনো ক্লজ উল্লেখ করি, সেটা ভিন্ন ব্যাপার। আর যতক্ষণ পর্যন্ত চুক্তি দ্বারা ডিফাইন হবে না, ততক্ষণ পর্যন্ত যদি কোনো একটা পক্ষ যদি আপনার ডিপ্রাইভ হয়, তাহলে তিনি প্রতিকারের জন্য আদালতে যেতে পারে। তবে এটা আদালতে গেলে জি, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। টাকা হয়তো বা দেখা যাবে যে আদায় হবে না, তবে রেফারেন্সের জন্য হয়তো যাওয়া যেতে পারে আর কি। জি, এস্টাবলিশ ধন্যবাদ করার জন্য। বাবু ভাই এবং সাবি ভাই, আপনাদের দুজনকে আমি অনুরোধ করব, আমাদের 2জন দর্শককে একটু নির্বাচিত করে দেবেন, যারা আমাদের সাথে কোশ্চেন করেছিলেন, যাদেরকে আমরা মাইজবসের পক্ষ থেকে একটি পুরস্কার দিতে চাই। আপনারা কি নামগুলো বলতে পারবেন কিনা? সাবি ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাবি ভাই কোনো কারণে বোধহয় ডিসকানেক্ট হয়েছে। বাবু ভাই, একটু আমাকে একটু হেল্প করেন, যে আপনার এই কোশ্চেন থেকে আপনি কাউকে নির্বাচিত করতে চান। আমি আসলে ওই নামগুলো তো এখন এইভাবে মনে রাখতে পারি নাই। এখন আমার মনে হচ্ছে পরে আমরা ক্লিয়ার করে দিই। পরে ইয়ে করে দিই আর কি, ক্লিয়ার করে। পরে আমরা ডিক্লেয়ার করব। আরেকটা বিষয়, আমি একটু যারা লাইভে আপনার সেশনে ছিল, ওদেরকে আমি হয়তোবা এখানে অনেকগুলো কোশ্চেন করতে পারে নাই। আর লটা তো হচ্ছে বেসিক্যালি রিসার্চ বেস একটা কাজ, একটা ইন্টেলেকচুয়াল প্রফেশন। এখন কারো যদি কোনো কোয়ারি থাকে, তো এই কোয়ারি গুলা আপনার এই পেজে এসে লিখতে পারে, তাহলে আমরা চেষ্টা করবো ওগুলো আনসার দিয়ে দিতে, অথবা আমার যে বাবর এন্ড অ্যাসোসিয়েটস এর যে গ্রুপ পেজ আছে, ওখানে গিয়েও কোয়ারি গুলো ওনারা তুলে ধরতে পারে, তাহলে আমরা চেষ্টা করবো লিগেলি রেফারেন্স সহ বিষয়গুলো ক্লিয়ার করে দিতে। ধন্যবাদ বাবু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় সাবির ভাই অলরেডি, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা সাবির ভাইকে আর ফিরে আনার কষ্ট দিচ্ছি না। আর সাবির ভাইকে, যেহেতু সাবির ভাই আমাদের সাথে নাই, তারপরেও জানাচ্ছি, সাবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের প্রোগ্রামে এসেছিলেন। বাবু ভাই আপনাকেও ধন্যবাদ। দর্শকরা যারা আমাদের প্রোগ্রামটি এতক্ষণ ধৈর্য ধরে শুনছেন, দেখছেন, উপভোগ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের দুইজন যে দুজনকে আমরা পুরস্কার দিতে চাই, তাদেরকে আমরা নির্বাচিত করে আমাদের ওয়েব পেজে, মাইজবসের ফেসবুক পেজে আমরা ডিক্লেয়ার করে দেবো। আপনারা কাইন্ডলি এখানে চোখ রাখুন, আমরা জানিয়ে দেবো আপনাদেরকে, আর সেই পুরস্কারটি আপনাদের কাছে পৌঁছে দেবো। ধন্যবাদ। আজকে এই প্রোগ্রামের যারা উপস্থিত ছিলেন, তাদের সবাইকে শুভরাত্রি। বাবু ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কামরুজ্জামান ভাই, আপনাকেও ধন্যবাদ। আর যারা শুনছে, যারা মানে লাইভ প্রোগ্রামটা দেখছে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।